করবো হচ্ছে লেসন 3, তাই না? লেসন 3, এবং এটা হচ্ছে ডুইং দ্য ওয়ার্ক করবো আমরা। সো আমরা লেসন 1 এ পড়েছি হচ্ছে ক্রিয়েটিং এ হাই পারফর্মিং টিম। দেন আমরা পড়লাম হচ্ছে স্টার্টিং দ্য প্রজেক্ট, যেখানে আসলে উই ডিড অল দ্য মেজর প্ল্যানিং অফ দ্য প্রজেক্ট ফর দ্য প্রজেক্ট, and now we will start doing the work. সো ডুইং দ্য ওয়ার্কে আসলে মেইনলি এক্সিকিউশন এবং মনিটরিং কন্ট্রোলের অনেকগুলো প্রসেস আছে, যেটা এখানে আমরা দেখব। তার মধ্যে রিস্ক নিয়ে কিন্তু আমরা কাজ করি নাই, এটা একটা মেজর মিসিং মনে হয়েছে, যে স্টার্টিং দ্য প্রজেক্টে রিস্ক কিন্তু ছিল না, রিস্ক প্ল্যানিংটা। সো লেসন 3 তে আসলে আমরা রিস্কের প্ল্যান এবং রিস্কের যে যতগুলো প্রসেস ছিল পিএমবকে, সব প্রসেসগুলি আমরা প্রথম টপিকটাতে করব। সো সেটা দিয়ে আসলে আমাদের ডুইং দ্য ওয়ার্ক লেসনটা শুরু হবে। সো আমরা এখন আসলে খুবই দ্রুত রান করতে চাই, যাতে দ্রুত কমপ্লিট করতে পারি, কারণ ক্লাস অলরেডি 14টা হয়ে গেছে, আজকে ওদের 15তম ক্লাস। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি। আমি তো আর 2টা ক্লাসে শেষ করতে চাইছিলাম, কিন্তু দেখি কি অবস্থা হয়। মানে আমার 2টা টার্গেট, কিন্তু যে সিচুয়েশন মনে হচ্ছে আরেকটা ক্লাস লাগতে পারে, কারণ অনেকগুলো টপিক এখনো বাকি, কিন্তু এগুলোতে কম, আসলে কন্টেন্ট খুব কম। যেমন আজকে আমরা 8টা, আমি প্রেজেন্টেশন স্লাইড বের করি। এই যে আমরা ওকে, দেখা যাচ্ছে তো না আমার স্ক্রিন? আচ্ছা, সো ডুইং দ্য ওয়ার্ক, এখানে আমাদের আসলে টপিক আছে, অনেকগুলো টপিক আছে, 8টা টপিক আছে। 8টা টপিক, এ থেকে এইচ পর্যন্ত আছে, তার মানে অনেক টপিক। এবং আমাদের ডুইং দ্য ওয়ার্ক এবং স্টার্টিং দ্য প্রজেক্ট, এই দুইটাই কিন্তু আসলে প্রসেস রিলেটেড। সো আমরা টোটাল 9টা এবং প্লাস 8টা 17 টপিকস পাচ্ছি আমরা হচ্ছে প্রসেস থেকে। টোটাল আমাদের যে কন্টেন্ট, সেখানে কয়টা লেসন আছে, কারো মনে আছে কয়টা লেসন আছে টোটাল? আমাদের টোটাল 36টা লেসন আছে। 36 লেসন না তো, 36 টপিক। তার মধ্যে 17টা টপিক আসলে প্রসেস থেকে। লেসন 5টা। হ্যাঁ, লেসন 5টা, টোটাল টপিক 36, এর মধ্যে 17টাই পাচ্ছি আমরা প্রসেস থেকে, তার মধ্যে 8টা এখানে, আর 9টা আমরা পড়েছি স্টার্টিং দ্য প্রজেক্টে। সো এখনো কিন্তু আমরা জানি যে প্রসেস থেকে কোশ্চেন আসবে 50%, তাই না? এই জন্য টপিকের সংখ্যা আসলে অনেক বেশি। 18 দুগুণে 36, মানে অলমোস্ট 50%-এর মতো টপিক কিন্তু এই দুইটা প্রসেস ওরিয়েন্টেড লেসন থেকে। সো আমাদের এখানে সবচেয়ে বড় 2টা টপিক হচ্ছে অ্যাসেস এন্ড ম্যানেজ রিস্ক, আর একটা টপিক হচ্ছে ম্যানেজ কমিউনিকেশনস। আর বাকিগুলো খুব একটা বড় টপিক না। এর মধ্যে আমরা কিন্তু এই টপিকটা অলরেডি কভার করছিলাম, তাই না? এনগেজ স্টেকহোল্ডার্স, হ্যাঁ, এনগেজ স্টেকহোল্ডার, কোলাবরেট স্টেকহোল্ডার্স, এই 2টা টপিক আমরা আগেই শেষ করছিলাম। কোলাবরেটটা আমরা পাবো হচ্ছে নেক্সট লেসনে। কিপিং দ্য টিম অন ট্র্যাক, সেখানে আমরা পাবো কোলাবরেট। সো এই 2টা আমরা অলরেডি কভার করছি। সো আসলে আমাদের টপিক হচ্ছে 7টা টপিক, যেটা আমরা এখন শুরু করব। সো প্রথম টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই টপিকটা মোস্ট প্রবাবলি সবচেয়ে বড় টপিক স্টুডেন্ট ম্যানুয়ালে সবচেয়ে লেংদি টপিক হচ্ছে এইটা। শিডিউলও হতে পারে, শিডিউল বোধহয় তার বড়, তার চেয়ে তারপরে বোধহয় এটা হবে। ওকে, সো আমরা শুরু করছি রিস্ক নিয়ে। সো টপিকটার নাম হচ্ছে অ্যাসেস অ্যান্ড ম্যানেজ রিস্ক। সো এখানে আমরা রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান করব, তারপর আইডেন্টিফাই রিস্ক করব, তারপর হচ্ছে পারফর্ম কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস, পারফর্ম কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস, তারপরে হচ্ছে করব হচ্ছে প্ল্যান রিস্ক রেসপন্স, এবং ম্যানেজ রিস্ক, মনিটর রিস্ক, ম্যানেজ না তো মনিটর রিস্ক। এই 6টা প্রসেসে কিন্তু আমরা এই টপিক আলোচনা করব। সো ডিটারমাইন রিস্ক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, এনাবলার্স কি আমরা দেখছি। ডিটারমাইন রিস্ক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, আমরা কিভাবে প্রজেক্টের রিস্ক আইডেন্টিফাই করব, কিভাবে সেটাকে প্রায়োরিটাইজ করব, কোন রিস্কগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি কস্টলি হবে, বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে কিংবা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটাকে আমরা আইডেন্টিফাই করব এবং সেটাকে ম্যানেজ করার জন্য প্ল্যান করব। সো
ইটারেটিভলি আইডেন্টিফাই করবো। রিস্ক কিন্তু এরকম না যে একবার করে শেষ করে ফেললাম, হ্যাঁ, কন্টিনিউয়াসলি আমাদেরকে রিস্ক কিন্তু দেখতে হবে যে নতুন কোনো রিস্ক আসতেছে কিনা। এই জন্য আমরা আগে আলোচনা করছিলাম, মানে পিএম বক যখন পড়াচ্ছিলাম আগের যারা এখানে আছেন, আমরা বলতেছিলাম যে সব মিটিংয়েই রিস্ক নিয়ে যাতে একটা এজেন্ডা থাকে, যে নতুন কোনো রিস্ক নতুন ক্রিয়েট হলো কিনা, বা আগের যে রিস্কটা এই সময় আসার কথা সেটার কি স্ট্যাটাস। সো এটা যাতে সব মিটিংয়েই থাকে। আচ্ছা, অ্যাসেস এন্ড প্রায়োরিটাইজ রিস্ক এন্ড রিস্ক রেসপন্স। আমাদের শুধু রিস্ককে আইডেন্টিফাই করলে হবে না, আমাদেরকে আসলে প্রায়োরিটাইজ করতে হবে রিস্কগুলোকে, কোন রিস্কগুলোকে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল, নেগেটিভ ইম্প্যাক্টফুল মোস্টলি, আর কোনগুলো পজিটিভ আমাদের ইম্প্যাক্ট ফেলবে। ডিটারমাইন রিস্ক রেসপন্স, রিস্ক যে আইডেন্টিফাই করলাম সেটার রেসপন্স প্ল্যান তৈরি করতে হবে, এবং যখন ওই রিস্কগুলো ঘটবে তখন আমাদের সেই প্ল্যান অনুযায়ী ইমপ্লিমেন্ট করতে হবে রিস্ক রেসপন্স প্ল্যানটা। সো এখানে আমরা ডেলিভারেবলস, রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান হচ্ছে একটা ডেলিভারেবল রিস্ক রেজিস্টার। সমস্ত রিস্ককে আমরা কালেক্ট করে রাখি হচ্ছে রিস্ক রেজিস্টার। সেই রিস্ক রেজিস্টার একটা টেমপ্লেট আপনাদের সব দিয়ে আপনাদের সাথে কিন্তু শেয়ার করছে পিএমআই। ওই যে পিএমআই চয়েস প্ল্যাটফর্মে যেখান থেকে আপনার ফাইল ডাউনলোড করছেন, ওখানে দেখবেন যে রিস্ক রেজিস্টার আছে, ঠিক আছে? তো সেই রিস্ক রেজিস্টার আমিও এখানে দেখাবো, সেই রিস্ক রেজিস্টার দিয়ে আসলে আমরা কিভাবে কাজ করব, এবং প্রতিটা প্রসেস আসলে রিস্ক রেজিস্টারের সাথে কানেকশন আছে। প্রতিটা প্রসেস বলতে আমি বলতেছি প্ল্যান রিস্ক ম্যানেজমেন্ট একটা প্রসেস, তারপর আইডেন্টিফাই রিস্ক একটা প্রসেস, তারপরে পারফর্ম কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস একটা প্রসেস, তারপর কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস অ্যানাদার প্রসেস, এবং প্ল্যান রিস্ক রেসপন্স সেটা অ্যানাদার প্রসেস। সো প্ল্যানিং এর এই যে 5টা প্রসেস, সেই 5টা প্রসেস সবগুলি কি আসলে রিস্ক রেজিস্টারে হিট করে। তো সেটা আমরা দেখব ক্লাসে, আমরা দেখবো। এটা আপনাদের সাথে টেমপ্লেট শেয়ার করছে, খুবই একটা সহজ এবং সুন্দর টেমপ্লেট আপনাদেরকে শেয়ার করছে। ক্রিয়েট রিস্ক রেসপন্স প্ল্যান, তারপর হচ্ছে ইমপ্লিমেন্ট রিস্ক রেসপন্স প্ল্যান, এই সবগুলো আসলে থাকে হচ্ছে রিস্ক রেজিস্টারে, ঠিক আছে? আমাদের টুল হিসেবে আমরা অর্গানাইজেশন প্রসেস অ্যাসেট থেকে আমরা রিস্কের অনেক ক্যাটাগরি পেতে পারি, যেটাকে আমরা আগে বলছিলাম প্রম্পট লিস্ট। প্রম্পট লিস্ট মানে অলরেডি বিভিন্ন ক্যাটাগরির রিস্ক আমরা আইডেন্টিফাই করছি এবং আমাদের অর্গানাইজেশন নলেজ বেজে আছে সেটা। তো সেটা আমাকে হেল্প করতে পারে যে এই সেম কাইন্ড অফ প্রজেক্টে আমার কি ধরনের রিস্ক জেনারেট হতে পারে, আসতে পারে। মিটিংস, এই মিটিংটা একটা স্পেশাল নাম আছে, কারো কি মনে আছে রিস্কের এই মিটিংটাকে একটা স্পেশাল নামকরণ করা হয়েছে? কারো মনে আছে এটা নাম কি ছিল? পিএম বকে ছিল, এখানেও আছে, এটার নাম হচ্ছে রিস্ক ওয়ার্কশপ। হ্যাঁ, সো রিস্ক রিলেটেড যে মিটিং গুলো আমরা করব ফোকাস অন রিস্ক, সেটাকে বলা হচ্ছে রিস্ক ওয়ার্কশপ। তারপর এক্সপার্ট জাজমেন্ট আমরা সব জায়গাতে ইউজ করতেছি, দিস ইজ এ কমন টুল, সব টপিকে উই ক্যান ইউজ দ্যাট। দিস রিস্ক অ্যানালিসিস টেকনিক, আমরা অনেক টেকনিক দেখবো এখানে। আপডেট রিস্ক রেজিস্টার, প্রতিটা ইভেন্টের পরে রিস্ক রেজিস্টার আপডেট হবে, প্ল্যানিং প্রসেসও হবে, এবং যখন আমরা মনিটর করব তখনও হবে। আপডেট রিস্ক রেজিস্টার, দেন হচ্ছে রিস্ক প্রবাবিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, কোন রিস্কটার প্রবাবিলিটি কত, ইম্প্যাক্ট কত, এটা আমরা মেজার করি প্রায়োরিটাইজ করার জন্য রিস্কে, এবং আমাদেরকে থ্রু আউট দ্য প্রজেক্ট মনিটর করতে হবে এবং ম্যানেজ করতে হবে রিস্কে অ্যাজ পার দ্য রিস্ক রেসপন্স প্ল্যান অ্যান্ড রিস্ক রেজিস্টার। সো আমরা শুরু করবো ডেফিনিশন দিয়ে, হোয়াট ইজ রিস্ক। সো রিস্ক আমরা জানি যে এটা ফিউচার ইভেন্ট, যেটা হতেও পারে নাও হতেও পারে, ফিউচার ইভেন্ট। মনে রাখতে হবে এটা কিন্তু ফিউচার ইভেন্ট। যদি আমরা কোনো একটা ইভেন্ট কারেন্ট হয় বা প্রেজেন্ট বা ঘটে গেছে, তখন সেটাকে আমরা বলি ইস্যু। এবার কিন্তু এটার পার্থক্য কিন্তু খুব সুন্দরভাবে আমরা একটা টপিক করবো, ম্যানেজ প্রজেক্ট ইস্যুস। সেখানে পার্থক্য দেখানো হয়েছে যে রিস্ক এবং ইস্যুর মধ্যে ডিফারেন্স কি। 1 নম্বর ডিফারেন্স হচ্ছে রিস্ক হচ্ছে ইন দ্য ফিউচার, হতেও পারে নাও হতে পারে, সেটা হচ্ছে রিস্ক। আর যদি হয় রিস্ক, তাহলে কি হবে, পজিটিভলি বা নেগেটিভলি আপনার যে কোনো একটা অবজেক্টিভকে বা একাধিক অবজেক্টিভকে এটা ইম্প্যাক্ট ফেলবে। আর ইস্যু হচ্ছে যেটা অলরেডি হয়ে গেছে, অ্যাট প্রেজেন্ট ঘটে গেছে, সেটাকে আমরা বলি ইস্যু। তো ওইটা আমরা ওই চ্যাপ্টারে ডিটেল দেখবো যে দুটোর মধ্যে পার্থক্য কি। আচ্ছা, রিস্ক নিয়ে যখন আমরা কথা বলি তখন একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রিগার, তাই না, সিমটম। যে কোন সিমটম দেখে বুঝতে পারবো আমরা যে রিস্কটা হতে যাচ্ছে, জেনারেট হতে যাচ্ছে। সো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা আমাদেরকে জানতে হবে, ট্রিগার কন্ডিশন। আচ্ছা, রিস্ক কিন্তু আমরা রিস্ক যখন আলোচনা করি তখন কিন্তু দুইটা রিস্কের কম্পোনেন্ট থাকে, তাই না? একটা হচ্ছে পি, প্রবাবিলিটি, তার মানে রিস্কটা ঘটার সম্ভাবনা কত, যেটা আমরা বলছি ফিউচার আনসার্টেন ইভেন্ট, তার মানে ফিউচারে ঘটতেও পারে নাও ঘটতে পারে, তাহলে সেটাকে আমরা প্রবাবিলিটি দিয়ে প্রেজেন্ট করি। বা লাইকলিহুড,
আর একটা টার্ম আমরা অনেক জায়গায় পাই, সেটা হচ্ছে লাইকলিহুড। আর যদি ঘটে তাহলে তার ইম্প্যাক্ট কি, আই, সেটা আমরা আই দিয়ে প্রেজেন্ট করি। সেই দুইটা কম্পোনেন্ট কিন্তু আমরা রিস্কে যখন রিস্ক স্কোর তৈরি করি বা রিস্ককে প্রায়োরিটাইজ করি, তখন এই দুইটা কম্পোনেন্ট আমরা কনসিডার করি। প্রবাবিলিটি কত আছে এবং ইম্প্যাক্ট কি। এবং রিস্ককে কিন্তু যদিও জেনারেলি আমরা রিস্ক বলতে সবসময় নেগেটিভ সেন্সে বুঝি, কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টে কিন্তু রিস্ক দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে যেটা আমরা সবসময় রিস্ক বুঝি নেগেটিভ, যেটাকে বলা হয় থ্রেট, যার কারণে আপনার নেগেটিভলি আপনার প্রজেক্টের যে কোনো অবজেক্টিভ বা মোর দ্যান ওয়ান অবজেক্টিভে নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। এই অবজেক্টিভ বলতে আসলে কি বুঝাচ্ছি, মেইনলি বুঝাচ্ছি আসলে চারটা বিষয়। ওই যে আয়রন ট্রায়াঙ্গল থেকে স্কোপ, শিডিউল, টাইম অ্যান্ড কোয়ালিটি। হ্যাঁ, মেইনলি এই চারটা। তার মানে হচ্ছে যদি কোনো একটা রিস্কের কারণে যদি আমার স্কোপ চেঞ্জ হয়ে যায়, স্কোপে ইম্প্যাক্ট পড়ে, শিডিউলে ইম্প্যাক্ট পড়ে, কিংবা বাজেটে ইম্প্যাক্ট পড়ে, কিংবা কোয়ালিটিতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি থ্রেট। আর যদি এইগুলোকে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে, দেখা গেল যে আমাদের টিমের প্রোডাক্টিভিটি এত বেশি হয়ে গেল যে আমরা শিডিউলের আগে ডেলিভারি দিয়ে দিতে পারছি, সো এটা অপরচুনিটি হতে পারে আমাদের। সো পজিটিভ রিস্ক হচ্ছে যেটা আমাদেরকে অপরচুনিটি ক্রিয়েট করবে আমাদের প্রজেক্টে, আর নেগেটিভ হচ্ছে যেটা আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। আচ্ছা, রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে শুরুতেই, যার জন্য একটা পিএমবকের ডেজিগনেটেড একটা প্রসেস আছে, সেটার নাম হচ্ছে প্ল্যান রিস্ক ম্যানেজমেন্ট। সো রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানে কি থাকবে, আমাদের ওভারঅল রিস্ক ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি কি আমাদের প্রজেক্টে, কিভাবে আমরা রিস্কটা দেখতে যাচ্ছি, কিভাবে রিস্কটা ম্যানেজ করব, রিস্ক ম্যানেজ করতে গেলে কি কি প্রসেস ফলো করব, কি কি টুলস টেকনিক্স ইউজ করব, এবং কোন কোন প্রসেস আমরা ইউজ করব, তার গাইডেন্সটা, এবং কারা কারা রিস্কে ইনভলভ থাকবে, এবং আরো অনেক জিনিস এখানে রিস্ক রেজিস্টারে থাকতে পারে। মেইন হচ্ছে গাইডলাইন দেওয়া। তারপরে কোন কোন মেথড আমরা ইউজ করবো, মেথোডোলজি, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি। এখানে আমরা পিএমবকে দেখবেন আছে যে রিস্ক ওনার কে, হ্যাঁ, আর একটা হচ্ছে রিস্ক অ্যাকশনই, যখন রিস্কটা ঘটবে তার দায়িত্ব হচ্ছে সেই রিস্কটাকে হ্যান্ডেল করা, আর রিস্ক ওনার যে সে আসলে এটার জন্য অ্যাকাউন্টেবল। সো সেই জিনিসটা আমরা প্ল্যানিং এ সেট করি। ফান্ডিং, রিস্ক কিন্তু এক্সট্রা ফান্ড লাগবে যদি নেগেটিভ হয়, টাইমিং এ এফেক্ট পড়বে, সেটা আমাদেরকে প্ল্যান করতে হবে। রিস্ক ক্যাটাগরি, এটাকে আমরা বলি আরবিএস, রিস্ক ব্রেকডাউন স্ট্রাকচার। তার মানে যে রিস্কগুলোকে আইডেন্টিফাই করবো সেগুলোকে যদি আমরা ক্যাটাগরাইজ করি, ক্যাটাগরি করলে কি হয়, ম্যানেজমেন্টটা ইজি হয়। যেমন এই রিস্ক থেকে ফাইন্যান্সিয়াল রিস্ক, তাহলে আমরা ফাইন্যান্স ক্যাটাগরির মধ্যে রাখতে হবে। এটা কি টেকনিক্যাল রিস্ক, পিপল রিলেটেড রিস্ক, নাকি প্রসেস রিলেটেড রিস্ক, ঠিক আছে। সেইভাবে আমরা যদি রিস্কগুলোকে ক্যাটাগরি করি, সেই ক্যাটাগরি ডেফিনিশনটা প্ল্যানিং এর মধ্যে আমরা রাখবো, যে আমরা আসলে কোন কোন ক্যাটাগরি ইউজ করব। তারপর হচ্ছে স্টেক হোল্ডার রিস্ক অ্যাপেটাইট। এরকম কয়েকটা টার্ম, খুব ক্লোজ টার্ম আছে। একটা হচ্ছে রিস্ক অ্যাপেটাইট, একটা হচ্ছে রিস্ক টলারেন্স, একটা হচ্ছে রিস্ক থ্রেশহোল্ড। সো এই তিনটা টার্ম আমরা একটু সামনে স্লাইডে গিয়ে দেখবো। অ্যাপেটাইট মানে 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 হচ্ছে আমরা হাউ হাংরি উই আর টু টেক দ্য রিস্ক। হ্যাঁ, রিস্ক গ্রহণ করতে আমরা কতটুকু ক্ষুধার্ত। এইটা আসলে রিস্ক অ্যাপেটাইট আসলে নানান ধরনের হয়। কারো যেমন কোনো ক্ষুধা নাই, ক্ষুধা নেই মানে কি, তার মানে তাকে বলা হয় রিস্ক অ্যাভার্স, সে কোনো ধরনের রিস্ক নিতে চায় না। সে কি করে, যেমন আমি সেদিন একজন আমার সাথে দেখা হলো, হ্যাঁ, আমার সাথে দেখা করার জন্য উনি আসছিলেন মিরপুরে। উনি বললো যে এই প্রথম কোভিড শুরু হওয়ার পরে এই প্রথম উনি খোলা আকাশের নিচে হাঁটতেছেন, বুঝতে পারছেন। এছাড়া উনি বাসা থেকে গাড়ি দিয়ে বের হচ্ছেন, অফিসে ঢুকছেন, অফিস থেকে আবার গাড়ি দিয়ে নিজে ড্রাইভ করে আবার বাসায় ঢুকছেন। এর বাইরে কখনোই উনি খোলা আকাশের নিচে আসেন নাই। সো দ্যাট গাই ইজ ভেরি রিস্ক অ্যাভার্স, তাই না? মানে সে সমস্ত অপশন নিচ্ছে যাতে কোনোভাবে রিস্কটা না ঘটে। আবার অনেক আছে রিস্ক সিকার, উল্টা এর অপোজিট, যারা রিস্ক চায়, হ্যাঁ, রিস্ক তাদের খুব প্রিয়, রিস্ক সিকার। এরকম কিন্তু মানুষ আছে, অর্গানাইজেশন আছে। আমি একটা এক্সাম্পল দিই, যে রিয়েল এস্টেট অর্গানাইজেশনের মধ্যে অনেক অর্গানাইজেশন পাওয়া যায় যারা আসলে ভেজাল যুক্ত জমি পছন্দ করে, কারণ যত ভেজাল তত অপরচুনিটি, ঠিক আছে। সো তারা আসলে রিস্ক সিকার। আর আমার মতো সাধারণ মানুষ আমরা আসলে কি রিস্ক অ্যাভার্স, যে আমরা ওইসব ঝামেলার মধ্যে যাব না। কম দামে কিনতে পারবে আর কি। হ্যাঁ, তারা কম দামে কিনতে পারবে, বেশি দামে ইয়া করতে পারবে। আচ্ছা, রিজা ভাই, ওই যে অ্যাক্সিডেন্টটা কি ওই যে প্রসেস রিস্ক প্রসেসের মধ্যে চলে আসবে?
অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, কিরকম? প্রজেক্টে যে দুর্ঘটনাগুলি ঘটে, আহ, মানে অসাবধানতাবশত যে দুর্ঘটনাটা ঘটে, এটা কি প্রসেসের ভিতরে চলে যাবে, রিস্ক প্রসেস? যদি ঘটার ফিউচার মানে অ্যাজাম্পশন থাকে তাহলে রিস্ক হবে, আর যদি ঘটে যায় কেউ উপর থেকে পড়ে আহত হয়ে গেল, হ্যাঁ, ঘটে গেলে সেটা ইস্যু, কিন্তু ঘটার সেটা চান্স আছে। সেটা ইস্যু, কিন্তু ঘটার চান্স আছে, সেটাকে প্রিভেন্ট করব। প্রিভেন্ট করার জন্য তো আমরা প্ল্যান করব, হ্যাঁ, সেটার কিন্তু জন্য কি রিস্ক। সেটা কি প্রসেসের ভিতরেই তো যাবে? হ্যাঁ, সেটা রিস্কের মধ্যে আসবে। হ্যাঁ, রিস্কের মধ্যে সেটা আসবে এবং প্রিভেন্ট করব যে যাতে না হ্যাঁ, ঘটে। রাইট রাইট। ওকে, আচ্ছা, এরপরে ডেফিনেশন অফ রিস্ক, প্রবাবিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট। মানে রিস্কের আমরা দুইটা বললাম যে দুইটা কম্পোনেন্ট, প্রবাবিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট, সেটা ডিফাইন করতে হবে যে কোনটা কোন ধরনের রিস্ক আমি হাই ভাবতেছি, কোনটাকে মিডিয়াম ভাবতেছি, কোনটাকে লো ভাবতেছি। সেই ডেফিনেশনটা আমাদেরকে তৈরি করতে হবে, এবং সেই ডেফিনেশনটা করার জন্য সবচেয়ে বেশি ইউজ হয় প্রবাবিলিটি এবং ইম্প্যাক্ট ম্যাট্রিক্স। হ্যাঁ, আমরা পি এবং আই গুণন করে বের করি যে আসলে রেজাল্টটা রিস্ক স্কোর কত হলে এটা মিডিয়াম, কোনটা লো, কোনটা হাই। সো এটা নিয়ে আমাদের একটা স্লাইড আছে, তখন আমরা দেখবো যেটা কিভাবে করা হয়। এবং এটা কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করবে। ইভেন প্রজেক্টের কমপ্লেক্সিটি, প্রজেক্টের সাইজ এবং প্রজেক্টের সেন্সিটিভনেস, এটার উপর ডিপেন্ড করে কিন্তু এটা ডেফিনিশন চেঞ্জ হতে পারে। তারপরে রিস্ক হলে আপনি কিভাবে রিপোর্ট করবেন এবং কিভাবে রিস্ককে ট্র্যাকিং করবেন। ঠিক আছে, এগুলা আমাদের কোথায় থাকে? রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানে থাকে। এখন আমরা রিস্ক আইডেন্টিফিকেশন নিয়ে কথা বলবো। তার আগে আমার মনে হয় আমি ইয়াতে যাই, যে স্লাইডটা ওরা দিছে আপনাদেরকে, সবাইকে দিছে আসলে, ওটা ওদের খোলা আছে আমার কাছে। রিস্ক রেজিস্টার, রিস্ক রেজিস্টার কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, খুবই সিম্পল একটা রিস্ক রেজিস্টার দিয়েছে, যেটা আমরা আসলে নিজেরাও ইউজ করতে পারি। এবং এটার উপরে কিন্তু এই টপিকের শেষে একটা এক্সারসাইজ আছে, একটা সিনারির উপর সিনারি দিয়েছে, ওখানে বলছে যে সিনারিতে কি কি রিস্ক আছে আইডেন্টিফাই করতে বলছে। সো রিস্কের কিন্তু কয়েকটা প্রসেস আছে। প্রথম প্রসেস কি বললাম? রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা, যেটা অলরেডি আমরা দেখে ফেললাম। তারপরে কি? তারপরের প্রসেসটা হচ্ছে, আমি একটু লিখি, টেক্সটে লিখি। পরের প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আইডেন্টিফাই রিস্ক, তাই না? আইডেন্টিফাই রিস্ক। তারপর রিস্ক আইডেন্টিফাই করার পরে সেকেন্ড কাজ হচ্ছে যে শুধু আইডেন্টিফাই করলে হবে না। আইডেন্টিফাই করলে কি হবে? আমি যেমন বলি যে আমরা যখন কোনো প্রজেক্টের রিস্ক আইডেন্টিফাই করলাম, করে দেখা গেল যে আমি 300টা রিস্ক আইডেন্টিফাই করছি। রিস্ক ওয়ার্কশপের মাধ্যমে, মিটিং এর মাধ্যমে, বিভিন্ন টুল ইউজ করে আমি রিস্ক আইডেন্টিফাই করলাম একটা প্রজেক্টের 300টা রিস্ক। সো আইডেন্টিফাই রিস্কের সময় আমরা সব রিস্ক আইডেন্টিফাই করবো, করার পরে রিস্ক রেজিস্টারে আমরা রাখবো এইভাবে, যে এখানে রিস্ক দেখবো। অনেক সময় রিস্কের আইডি থাকে, একটা কলাম থেকে রিস্ক আইডি 1 2 3 করে সিরিয়ালি দেওয়া হয়। তারপর রিস্ক, হ্যাঁ, রিস্কটার সংক্ষেপে একটা জাস্ট ওয়ান লাইনার, তারপর রিস্কের ডিটেলটা এখানে থাকবে। এইভাবে ধরেন আপনি 300টা লাইন লিখছেন এখানে, এই যে পুরো ইয়াতে 300টা লাইন লিখছেন। এখন আসলে প্র্যাকটিক্যালি 300টা রিস্ক নিয়ে কাজ করার কোনো মানে হয় না, কারণ এখানে আসলে অনেক রিস্ক থাকতে পারে যেটা খুবই লো, প্রবাবিলিটি খুবই লো, কিংবা ইম্প্যাক্ট খুবই লো। সো তার জন্য আমাকে আসলে জানা দরকার যে আসলে কোন রিস্কগুলা মানে হাই ইম্প্যাক্ট ফেলবে। তো সেই জন্য আমরা নেক্সট যে প্রসেসটা করি, সেই প্রসেসটা হচ্ছে কি? হ্যাঁ, কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। হ্যাঁ, কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। এটাকে আমরা আরেকটা মানে শব্দ বলতে পারি, সেটা হচ্ছে সাবজেক্টিভ অ্যানালাইসিস। কিরকম প্রবাবিলিটি হবে, কিরকম ইম্প্যাক্ট হবে প্রতিটা রিস্কে, সেটা আমরা এই প্রবাবিলিটি এবং ইম্প্যাক্টে লিখি, এবং সেটা সাবজেক্টিভ হয়। সাবজেক্টিভ কেমন? যেমন আমরা বললাম এটা প্রবাবিলিটি হচ্ছে হাই আর ইম্প্যাক্ট হচ্ছে মিডিয়াম। ঠিক আছে? বা আমরা বলতে পারি প্রবাবিলিটি হচ্ছে, যেমন আমরা জানি প্রবাবিলিটি 0 থেকে 1 এর মধ্যে, তাহলে আমরা বললাম যে এটা প্রবাবিলিটি হচ্ছে সে 0.2, আর ইম্প্যাক্ট হচ্ছে, ধরলাম এটাও ধরলাম 0 থেকে 1 এর মধ্যে, ইম্প্যাক্ট হচ্ছে 0.5। ঠিক আছে? এই যে আমরা প্রবাবিলিটি ইম্প্যাক্ট বের করতেছি সাবজেক্টিভলি, সেটাকে বলতেছি কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। কিংবা অনেক সময় নাম্বার ইউজ না করে আমরা বলতে পারি এটা হচ্ছে লো আর এটা হচ্ছে মিডিয়াম। এইভাবে যেটা আমরা অ্যানালাইসিস করি, এইভাবে অ্যানালাইসিস করে কি হবে, আমরা কিন্তু রিস্কগুলোকে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করে আবার প্রায়োরিটাইজ করতে পারি, মানে প্রায়োরিটাইজ করতে পারি। করে হয়তো আমরা বের করলাম যে আমাদের আসলে সে 80টা রিস্ক হচ্ছে মিডিয়ামের চেয়ে বেশি, হ্যাঁ, মিডিয়াম রেঞ্জের চেয়ে বেশি। তার মানে ওই রিস্কগুলো আসলে আমাদের মেইন কনসার্ন হওয়া উচিত। সেইটা হচ্ছে কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিসের আউটপুট।
তার মানে হচ্ছে আমরা রিস্ক গুলো যেটা 300 বের করছিলাম সেটাকে আমরা অ্যানালাইসিস করে প্রায়োরিটাইজ করে যেটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট এবং প্রবাবিলিটি আছে সেটাকে আমরা পেলাম হচ্ছে 80টা কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালিসিস পরে। এরপর আমরা কি করি, এরপরের প্রসেসটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালিসিস। কোয়ান্টিটেটিভ, হ্যাঁ, যেটা আসলে আরো যেখানে স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করা হয়। কিরকম টুল? যেমন আমরা ডিসিশন ট্রি অ্যানালাইসিস করছি না, ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে আলোচনা করছিলাম ডিসিশন ট্রি অ্যানালাইসিস, যেখানে কিন্তু আমরা এক্সপেক্টেড মনিটরি ভ্যালু বের করার সময় আমরা ফর্মুলা ইউজ করছিলাম পি ইন্টু আই। এই পি এবং আই কিন্তু এই পি এবং আই, হ্যাঁ, এবং এই আইটা ছিল কিন্তু টাকার অঙ্কে। তার মানে হচ্ছে আমরা যখন কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস করব তখন আমরা টাকার অঙ্কে বের করব যে এই রিস্কটা হ্যান্ডেল করতে যদি নেগেটিভ হয় তাহলে কি পরিমাণ টাকা লাগবে আমাদের, আর যদি পজিটিভ হয় তাহলে কি পরিমাণ টাকা সেভ হবে। ঠিক আছে? সো নেগেটিভ হলে আমরা নেগেটিভ লিখবো যে আমার 5,000 টাকা লাগবে, আর যদি পজিটিভ রিস্ক হয় তাহলে আমরা বলবো যে পজিটিভ সে 5,000 টাকা আমাদের সেভ হবে। তখন আমরা রিস্ক করে কি লিখবো? যদি -5,000 হয় তাহলে 0.2 ইন্টু -5,000, তার মানে কত হচ্ছে? -1,000 টাকা। আর পরের রিস্কটা যদি ধরেন পজিটিভ হয়, যেটা 0.2 ধরলাম এবং 0.5 ধরলাম যে হ্যাঁ সেটার ইম্প্যাক্ট 0.5, তাহলে গুণ করে পাচ্ছি পজিটিভ 1,000 টাকা। সেইভাবে আসলে আমরা এক্সপেক্টেড মনিটরি ভ্যালু ইউজ করে আমরা প্রতিটা রিস্কের একদম মনিটরি ভ্যালুতে বের করি যে কত ইম্প্যাক্ট করবে আমাদের, এবং সমস্ত রিস্ক স্কোরগুলো যোগ করে আমরা বের করি যে যদি নেগেটিভ মান আসে সে ধরনের সবগুলো যোগ করে আমরা পেলাম কয়টা? পেলাম হচ্ছে যে আমাদের 50,000 টাকা নেগেটিভ লাগবে। তার মানে কি? এই পজিটিভ 50, তার মানে হচ্ছে আমাদেরকে আমাদের প্রজেক্টে কন্টিনজেন্সি রিজার্ভ রাখতে হবে 50,000 টাকা টু ডিল উইথ দিস রিস্ক। ঠিক আছে? সো আমরা যে কন্টিনজেন্সি নিয়ে পড়াশোনা করছিলাম প্রজেক্ট বাজেট চ্যাপ্টারে, সেই কন্টিনজেন্সি রিজার্ভ আসলে এখান থেকে আসে যখন আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করে এক্সপেক্টেড মনিটরি ভ্যালু ইউজ করে আমরা টাকার অঙ্কে বের করি। এটা একটা টুল, এক্সপেক্টেড মনিটরি ভ্যালু। আর একটা টুল আমরা কিন্তু সেই ক্লাসে পড়ছিলাম, সেটা হচ্ছে মন্টে কার্লো অ্যানালাইসিস, কিংবা আরো বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ হয় যেটা টার্গেট হচ্ছে যে আসলে কনফিডেন্স লেভেলটা বের করা, হ্যাঁ, যে আসলে কি পরিমাণ টাকা রাখলে হ্যাঁ আমার আসলে প্রজেক্টটা আমরা টাইমলি শেষ করতে পারবো বা এই বাজেটের মধ্যে শেষ করতে পারবো এবং কোয়ালিটি এনশিওর করে শেষ করতে পারবো। সো আর বিভিন্ন মন্টে কার্লো অ্যানালিসিস যেমন একটা টুল, এরকম সিমুলেশন একটা টুল হতে পারে। তারপরে আমরা স্ট্যাটিস্টিকে যেমন কনফিডেন্স লেভেল বের করা যায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এইসব স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করে আমরা কিন্তু কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করতে পারি। করে আসলে আমরা কনফিডেন্ট হতে পারি যে আসলে কত টাকা রাখলে বা কত শিডিউল রাখলে আমরা এনশিওরিটি দিতে পারি যে প্রজেক্টটা এই টাইমের মধ্যে শেষ হবে বা এই বাজেটের মধ্যে শেষ হবে। এটার একটা গ্রাফ পিএমবকে কিন্তু আছে, এই যে এরকম একটা গ্রাফ ছিল, কারো যদি মনে থাকে, যে এখানে আমরা দেখাচ্ছিলাম যে যদি এই ডেটের মধ্যে শেষ করতে চাই তাহলে আসলে কত বাজেট রাখতে হবে, আর যদি আমরা 80% কনফিডেন্স চাই তাহলে কত বাজেট রাখতে হবে, আর 100% যদি কনফিডেন্স চাই তাহলে আসলে কত বেশি বাজেট রাখতে হবে। সো ওখানে একটা ছিল যে 2.2 একটা বাজেট ছিল, আর যদি আমরা ফুল 100% ইনস্টিটিউট চাই তাহলে আমরা ওখানে দেখছিলাম যে $2.8 বিলিয়ন রাখতে হয়, তাহলে আসলে বাজেট কখনো এক্সিড হবে না। সেই কনফিডেন্স লেভেলগুলো আমরা পাই যখন আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করি। সো মেইনলি দুইটা টুল ইউজ হয়, একটা হচ্ছে এক্সপেক্টেড মনিটরি ভ্যালু, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টুল। তার মধ্যে সবচেয়ে ইউজ হয় মন্টে কার্লো অ্যানালাইসিস। তাহলে কোয়ান্টিটিতে বুঝতে, তার মানে কি হচ্ছে কোয়ালিটিতে আমরা 300 থেকে চলে আসলাম 80টাতে, আর কোয়ান্টিটিভে আমরা হয়তো আরো স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করে আরো আমরা বের করলাম যে মেইন আসলে আমাদের রিস্ক হচ্ছে 20টা। ঠিক আছে? তো এইভাবে আসলে আমরা প্রথমে আইডেন্টিফাই করি, তারপরে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করি, তারপরে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করি। করার পরে যে আমাদের 20টা বা 30টা আমরা পেলাম, যে 30টা হচ্ছে আমাদের আসলে মেইন ইম্প্যাক্টফুল রিস্ক, সেই 30টা রিস্কের আমরা তখন রিস্ক স্ট্র্যাটেজি নেই এবং তার রিস্ক রেসপন্স প্ল্যান তৈরি করি। রেজা ভাই, হ্যাঁ, অনেকগুলো রিস্ক আছে যে সেই রিস্ক গুলো যদি আমরা না করি তাহলে মাল্টিপ্লায়ার এফেক্টে অনেক রিস্ক বেড়ে যায়।
এটার কি কোনো টার্ম আছে নাকি প্রজেক্ট ম্যানেজমেন্টে? সাপোজ আমি একটা রিস্ককে মিটিগেট যদি না করি, আমার আরো 3টা রিস্ক আসবে। তো 300টা যদি আমি পাই, এটা তো সর্ট অফ যে অনেকগুলোকেই আমরা ছোট রিস্ক বড় রিস্ক সবগুলোকেই একসঙ্গে ট্যালি করলাম, কিন্তু তারপরে যে 80-তে বা 40-এ আসতেছি আমি, এটার কি কোনো প্রসেস আছে? এমনি ইজ হ্যাঁ, দেয়ার এনি প্রসেস করে যে লজিক্যাল কনসিকুয়েন্সেস, মানে লজিক্যাল কোনো লাইন ড্র করা যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, লজিক্যাল লাইন তো এটাই যে আপনি প্রবাবিলিটি এবং ইম্প্যাক্ট দিয়ে রিস্ক স্কোর বের করবেন, সেই স্কোর অনুযায়ী আপনি প্যাটার্ন রেস করবেন। এগুলো লো রিস্ক, লজিক্যাল সেগুলো কি আমরা হয়, অ্যাড্রেস করি কোয়ালিটি না। হ্যাঁ হ্যাঁ, এখানে যেগুলো হাই আসবে বা মিডিয়াম আসবে আপনার ডিসিশন, এটা অর্গানাইজেশনের ডিসিশন। এবং আমি একটু আগে বলছিলাম প্রজেক্টের কমপ্লেক্সিটি, প্রজেক্টের ক্রিটিক্যালিটি, তার উপর ডিপেন্ড করে অনেক জায়গায় হয়তো মিডিয়াম রিস্ক থেকে আপনি মিডিয়াম থেকে হাই বা ক্রিটিক্যাল রিস্ক মতো আপনি রাখবেন, আর লো গুলোকে হয়তো অন্য জায়গায় রাখবেন। সে অন্য জায়গায় রাখার কিন্তু একটা ডকুমেন্ট আছে, সেটার নাম হচ্ছে ওয়াচ লিস্ট। তখন আর রিস্ক রেজিস্টারে রাখবেন না, এই রিস্ক রেজিস্টার থেকে সরে অন্য একটা ডকুমেন্টে রাখবেন। সিমিলার ডকুমেন্ট হতে পারে, অন্য নাম ওয়াচ লিস্ট। লো রিস্ক গুলোকে আপনি হয়তো ওয়াচ লিস্টে রাখলেন। আবার কোনো প্রজেক্টে হয়তো আপনি জাস্ট মিডিয়াম থেকে বা হাই থেকে ক্রিটিক্যাল গুলোকে রাখলেন, এই স্কোরের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা, কোয়ালিটিভ অ্যানালাইসিসে। আর কোয়ান্টিটিভ অ্যানালাইসিসে আমরা কিন্তু এই রিস্ক স্কোর তো আছে, এর সাথে আমরা মনিটরি ভ্যালুও পাচ্ছি, যে কোনগুলো আসলে মনিটরিলি সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবে, সেগুলোকে আমরা টপে রাখতে পারি। এবং স্ট্যাটিস্টিক্যালি আমরা আরো মানে ভালো রেজাল্ট পেতে পারি, যে কোনগুলোকে আসলে আমাদের সবচেয়ে সিরিয়াস ধরনের রিস্ক। সো এই মানে কোয়ান্টিটিভ এবং কোয়ালিটিভ অ্যানালাইসিস করেই আসলে রিস্ক স্কোর করা হয়, এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা রিস্কগুলোকে র্যাঙ্ক করি। আচ্ছা, আমি এখন একটু রিলেট করি। আমরা যখন আসলে ইনিশিয়ালি একটু চিন্তা করা, যখন আমরা আইডেন্টিফাই রিস্ক করি, তখন কি করি আমরা কিন্তু এই টেবিলটারই এই পথে ইউজ করি, তাই না? রিস্কের আইডি, রিস্কটা কি, রিস্কের ডিটেইল, রুট কজ কি, কেন রিস্কটা হচ্ছে। রুট কজ জানলে কি হবে, আমরা যখন এটার জন্য স্ট্র্যাটেজি সেট করব বা রেসপন্স প্ল্যান তৈরি করব, তখন আসলে আমাদের রিমুভ করার সুযোগ আছে, তাই না? যদি রুট কজটা জানতে পারি, তাহলে উই ক্যান ইজিলি রিমুভ দ্যাট, বা আমরা ভালো মিটিগেশন প্ল্যান করতে পারি। ট্রিগারটা জানতে হবে, যে কোন কোন সিম্পটম দেখলে বুঝতে পারবো যে রিস্কটা হতে যাচ্ছে, সেই সিম্পটমগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই কাজগুলো আমরা করি কোথায়, যখন আইডেন্টিফাই রিস্ক করতেছি এই প্রসেসে। এরপরে যখন আমরা কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস করতেছি, তখন আমরা সাবজেক্টিভলি প্রবাবিলিটি, ইম্প্যাক্ট এবং রিস্ক স্কোর বের করতেছি। ঠিক আছে, এরপরে যখন আমরা কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস করতেছি, তখন এটা আরো নিউমেরিক্যাল হচ্ছে আর কি, নট সাবজেক্টিভ। তখন আমরা একদম স্ট্যাটিস্টিক্স ইউজ করে কিংবা টাকার অঙ্কে বের করার চেষ্টা করতেছি যে কোন রিস্কের রিস্ক স্কোর কি। তার মানে তখন এটা আরো আপডেট হচ্ছে আর কি, এবং আরো রিফাইন হচ্ছে। ঠিক আছে, সো কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। এরপরে যখন এই দুইটা অ্যানালিসিস শেষ, তার মানে এখন আমরা পেয়ে গেছি যে আমাদের টপ রিস্ক গুলো কোনগুলো, ওগুলোর এখন আমরা রিস্ক স্ট্র্যাটেজি বের করবো। এই রিস্ক স্ট্র্যাটেজি, দুই ধরনের রিস্ক স্ট্র্যাটেজি আছে, একটা হচ্ছে পজিটিভ রিস্কের জন্য স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে নেগেটিভ রিস্কের জন্য স্ট্র্যাটেজি। ঠিক আছে, যেমন নেগেটিভ রিস্কের জন্য আমরা প্রথম যে স্ট্র্যাটেজি ফলো করতে পারি, সেটা হচ্ছে কি করা, অ্যাভয়েড করা কিংবা রিমুভ করা। আর আরেকটা স্ট্র্যাটেজি হতে পারে মিটিগেট করা। আর পজিটিভ রিস্কের ক্ষেত্রে আমরা কি করি, প্রথমটা কি কারো মনে আছে? এসকেলেট এক্স এসকেলেট না, এসকেলেট অ্যাভয়েডের এগেইনস্টে কি করতে পারি আমরা? মাল্টিপ্লাই নাকি? মাল্টিপ্লাই না শব্দটা। আচ্ছা ঠিক আছে, সামনে আছে। আর অ্যাভয়েড, মিটিগেট। ও, ওই রিস্ক হ্যাঁ, ম্যানেজমেন্ট। ওই যে 4টা বা 5টা ছিল না, জি, অ্যাভয়েড, মিটিগেট, এক্সপ্লয়েট। আচ্ছা, এটা হচ্ছে এক্সপ্লয়েট করা। আর মিটিগেশনের এগেইনস্টে কি ছিল পজিটিভের ক্ষেত্রে? এনহান্স করা ছিল। আচ্ছা যাই হোক, আমরা এইটা এখন ঘাবড়ানোর কিছু নাই। যারা জানি না, আমরা রিস্ক স্ট্র্যাটেজিতে এই দুইটা নিয়ে দুইটা আলাদা স্লাইড আছে, তখন আমরা বুঝতে পারবো। তো আমরা আসলে অ্যাভয়েড করবো নাকি মিটিগেট করবো, সেই স্ট্র্যাটেজি আমরা এখানে লিখি যে আমরা অ্যাভয়েড করবো না মিটিগেট করবো। এরপরে অ্যাভয়েড যে আমরা বললাম, যেটা অ্যাভয়েড করা মানে আসলে রিমুভ করা। ঠিক আছে, সো রিমুভ করা মানে কি, আপনার আঙ্গুলের সমস্যা, আঙ্গুল পচে যাচ্ছে, তাহলে কি আপনি ওয়েট করবেন নাকি আঙ্গুলটা কেটে ফেলবেন? এই জন্য কেটে ফেলবো যাতে এটা আর অন্যদিকে না ছড়ায়।
আর যদি কেটে না ফেলি তাহলে কি হবে, এটা ছড়ায় যাবে হাতে। সো এরকম যদি কোনো রিস্ক থাকে যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো, হ্যাঁ, অ্যাভয়েড স্ট্র্যাটেজিতে যে একদম রিমুভ করা যাবে, তাহলে আমরা সেখানে স্ট্র্যাটেজি দেবো অ্যাভয়েড করা। এবং সে যদি রোগের কথাই বলি যে আঙ্গুলে পচন ধরছে, তাহলে আমি একটা রিস্ক রেসপন্সে লিখবো যে আঙ্গুলটা কেটে ফেলতে হবে। ঠিক আছে, সেইভাবে আসলে তাহলে এই যে রিস্ক স্ট্র্যাটেজি এবং রিস্ক রেসপন্স, এটা কোন প্রসেসে করি? প্ল্যান রিস্ক রেসপন্স প্রসেস করি। আমরা যখন প্ল্যান রিস্ক রেসপন্স প্রসেসটা করি তখন আমরা রিস্ক স্ট্র্যাটেজি সেট করি এবং রিস্ক রেসপন্স প্ল্যান তৈরি করি। এর সাথে সাথে আমরা কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করি এবং ফল ব্যাক প্ল্যান তৈরি করি। ঠিক আছে, সো এখানে খুবই সিম্পল মানে আপনাকে ইয়া দেওয়া হয়েছে, রিস্ক রেজিস্টার দেওয়া হয়েছে। এর চেয়ে আরো আসলে আমরা আরো বিভিন্ন কলাম দিয়ে এটাকে আরো মানে কমপ্লেক্স করা যায় এবং আরো কম্প্রিহেন্সিভ করা যায়। সো আমরা আমাদের জন্য এটাই যথেষ্ট। এখানেই কিন্তু সবগুলা প্রসেস কিন্তু ইম্প্যাক্ট ফেলতেছে রিস্ক রেজিস্টারে। তো আমরা ইনিশিয়ালি আইডেন্টিফাই রিস্ককে আমরা এটা তৈরি করি প্রথম রিস্ক রেজিস্টার, এরপরে প্রতিটা অ্যাক্টিভিটির পরে অথবা প্রতিটা প্রসেসের পরে এটা কিন্তু আপডেট হয়। ঠিক আছে, আর এখানে লাস্টে একটা কলাম সবসময় রাখতে হয়, সেটার নাম হচ্ছে স্ট্যাটাস। এবং এখানে থাকে হচ্ছে ওপেন না ক্লোজ নাকি ইন প্রোগ্রেস। তাহলে কোন কোন রিস্ক ওপেন আছে বা কোন রিস্ক এখন ক্লোজ হয়ে গেছে সেটা আমরা এখান থেকে ইজিলি দেখতে পারি। ওকে, আমি এখন গেট ব্যাক করতেছি হচ্ছে আমার প্রেজেন্টেশন স্লাইডে। সো আমি আসলে মেইন থিমটা কিন্তু রিস্ক রেজিস্টারে বলে দিলাম যে আসলে কি করতে যাচ্ছি আমরা। আচ্ছা, এখন আমরা দেখতে যাচ্ছি যে রিস্ক যে আইডেন্টিফাই করব, আমি যেটা বলছিলাম যে উই হ্যাভ আইডেন্টিফাইড 300 রিস্ক ফর আওয়ার প্রজেক্ট। তার জন্য আমরা কি করতে পারি? একটা হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট, আমাদের আগের এক্সপিরিয়েন্স থেকে কারো এক্সপার্টদের কাছ থেকে মতামত নিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। ডেটা গ্যাদারিং করতে পারি, ব্রেনস্টর্মিং মানে আইডিয়া জেনারেশন, যে এখান থেকে কি কি রিস্ক হতে পারে। এবং আমরা যে ওয়ার্ক প্যাকেজ করেছিলাম প্রজেক্টকে ভেঙে WBS, তারপর ওয়ার্ক প্যাকেজ, রাইট? ওয়ার্ক প্যাকেজ লেভেলেও কিন্তু আমরা রিস্ক আইডেন্টিফাই করলে কিন্তু বেটার। আমরা বলছিলাম যে WBS হচ্ছে একদম কোর অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। ওটা যেমন ওয়ার্ক প্যাকেজ থেকে যেমন আমরা টাইম বের করতে পারি, কস্ট বের করতে পারি, কোয়ালিটি বের করতে পারি, কি কি রিসোর্স লাগবে বের করতে পারি, সিমিলারলি কি কি রিস্ক এখানে জেনারেট হতে পারে সেটাও যদি আমরা ওয়ার্ক প্যাকেজ ইউজ করি সেটা কিন্তু একটা ভালো রেজাল্ট দেবে আমাদের। চেকলিস্ট অ্যানালাইসিস করতে পারি, যে অলরেডি কিছু ডিফাইন্ড চেকলিস্ট আছে, সেই চেকলিস্টের সাথে মিলাই আমরা দেখতে পারি যে তার কোনো মানে এখান থেকে কোনো রিস্ক জেনারেট হবে কিনা। দেন উই ক্যান ইন্টারভিউ দ্য স্টেক হোল্ডার্স। হ্যাঁ, দেখেন আমার কাছে রিস্ক চ্যাপ্টারটা মনে হয় ডাক্তারের ইয়ার সাথে মিলায়, ডাক্তার এবং রোগীর সাথে যে ঘটনাটা ঘটে মিলায় আপনি কিন্তু সহজে ইন্টারপ্রেট করতে পারেন। ডাক্তার যেমন রোগীকে ইন্টারভিউ করে টু আন্ডারস্ট্যান্ড হ্যাঁ তার প্রবলেমটা কি। সো আমাদেরও ইন্টারভিউ করতে হবে বিভিন্ন স্টেক হোল্ডারকে টু আন্ডারস্ট্যান্ড অর টু গেট আইডেন্টিফাই দ্য রিস্ক। দেন আমরা ডেটা অ্যানালাইসিস টুল ইউজ করতে পারি, যার এটা হচ্ছে ক্যাটাগরি, তার মধ্যে আসলে এগুলো হচ্ছে মেইন টুলগুলা। রুট কজ অ্যানালাইসিস উইথ এ কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম, যে আমরা কিন্তু ফিশবোন ডায়াগ্রাম ইউজ করতে পারি, তাই না? ফিশবোন ডায়াগ্রাম, কজ এন্ড ইফেক্টটা যেটা হয়েছে সেই ইফেক্টটার এগেইনস্টে আমরা এরকম কজ বের করতে পারি যে কোন কোন কজের কারণে ইফেক্টটা হয়েছে। তো কজগুলো যদি আমরা বের অ্যানালিসিস করতে থাকি তাহলে হয়তো আমরা রুট কজটা বের করতে পারবো। এটাকে আমরা বলি ফিশবোন ডায়াগ্রাম কিংবা ইশিকাওয়া ডায়াগ্রাম কিংবা রুট কজ অ্যানালিসিসের জন্য ডায়াগ্রাম ইউজ করি আমরা এটা। সো এটাকে আমরা যে এই যে ক্যাটাগরি কজগুলো বের করতেছি, এটাকে মাথায় থাকে হচ্ছে ইফেক্ট, মাছের মাথায় ইফেক্ট, আর এই কাটাগুলোতে থাকে হচ্ছে কজ, কি কি কজের কারণে ইফেক্টটা হয়েছে। সো এই কজ থেকে যদি আমরা পেয়ে যাই তাহলে তো খুবই ভালো, আর যদি না পাই তাহলে আমরা এই প্রতিটা কজে বা এটাকে অনেক সময় বলা হয় মেজর ক্যাটাগরি অফ কজ, এর পাশে আমরা বের করি আবার কন্ট্রিবিউটিং কজ, যে মেজর কজ বললাম আমি সেটার কন্ট্রিবিউটিং কজ কি কি আছে, একটা দুইটা তিনটা। এবং এখানে অনেক সময় আমরা হোয়াই ইউজ করি, হোয়াই 5 হোয়াই বা 3 হোয়াই ইউজ করি। আমরা বললাম যে টেকনিক্যাল কারণে আমাদের সার্ভার ডাউন হয়ে গেছিল, সে ইফেক্টটা হচ্ছে সার্ভার ডাউন। কেন হয়েছিল? আমরা একটা ক্যাটাগরি করছি টেকনিক্যাল কারণে, একটা ক্যাটাগরি করছি যে পাওয়ার প্রবলেম, একটা ক্যাটাগরি করছি পিপল প্রবলেম, ঠিক আছে, একটা ক্যাটাগরি করছি যে এনভায়রনমেন্টাল প্রবলেম, মানে এত টেম্পারেচার বেড়ে গেছে ডাটা সেন্টারে যে সার্ভার শাটডাউন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যদি বের না হয় তাহলে আমি আবার এখন বলতেছি যে টেকনিক্যালের মধ্যে আসলে কি প্রবলেম হয়েছিল। হ্যাঁ, প্রবলেম কি হয়েছিল? যে এরকম হতে পারে যে সার্ভার আসলে সামহাউ মিসবিহেভ করছে কোনো একটা কারণে, কিংবা কেউ হয়তো ভুলে শাটডাউন করে দিছে। হ্যাঁ, এরকম নানান আমরা হোয়াই প্রশ্ন করতে পারি।
এখন যদি হোয়াই বের করে যদি আমরা 3টা বা 5টা হোয়াই বের করি, দেখা যাবে যে এর মধ্যেই আমরা বের করে ফেলতে পারবো হোয়াট ইজ দ্য রুট কজ। সো এই ফ্যাক্টরগুলোকে যে আমি ছোট ছোট কাটা দেখাচ্ছি যেটা, সেই কাটাগুলোকে বলা হয় হচ্ছে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর বা কন্ট্রিবিউটিং কজ। আর যেগুলো আমরা বড় কাটা দেখতেছি সেগুলো হচ্ছে মেজর কজ, আর এগুলো হচ্ছে কন্ট্রিবিউটিং কজ। এবং এইভাবে কিন্তু আমরা ইজিলি বের করতে পারি রুট কজ কি। ওই যে আমাদের কলামে কিন্তু একটা ছিল রুট কজ। সো আমরা যদি রুট কজ আইডেন্টিফাই করতে পারি, পরে কিন্তু আমাদের রিস্ক স্ট্র্যাটেজি নিতে এবং রিস্ক রেসপন্স প্ল্যান করতে সুবিধা হবে। আর আমরা যদি রুট কজ রিমুভ না করি তাহলে কি হবে? একই প্রবলেম কিন্তু বারবার হবে। ঠিক আছে? সেজন্য আমাদেরকে রুট কজ অ্যানালাইসিস করতে রিমুভ করার চেষ্টা করতে হবে। অ্যাজাম্পশন এবং কনস্ট্রেন্ট থেকে অনেক রিস্ক জেনারেট হতে পারে। দ্যাটস ওয়াই আমরা যে অ্যাজাম্পশনগুলো করছিলাম প্রজেক্টের শুরুতে, সেই অ্যাজাম্পশনগুলো এখনো ট্রু আছে কিনা দেখতে হবে। SWOT অ্যানালাইসিস, SWOT অ্যানালাইসিসকে আমরা দেখছি কোন চ্যাপ্টারের জন্য দেখে আসলাম? SWOT অ্যানালাইসিস বিল্ড এ টিমে কিন্তু আমরা ইউজ করছিলাম SWOT অ্যানালাইসিস। হ্যাঁ প্রথম চ্যাপ্টারে। হ্যাঁ, রাইট। সো এখানেও SWOT অ্যানালাইসিস করতে হবে যে আসলে ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টর দেখতে হবে, তাই না? এবং আমার যদি উইকনেস থাকে তাহলে খুব ছোট রিস্কে কিন্তু আমার জন্য তখন লো হবে না, ওইটাই দেখা যাবে আমার জন্য মিডিয়াম হয়ে গেছে। বা আমি যদি উইকনেস থাকে আমার, তাহলে মিডিয়াম রিস্কে হয়তো আমার জন্য হাই। সো SWOT অ্যানালাইসিস না করলে আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনার জন্য কোন রিস্কটা কোন লেভেলের। সো SWOT অ্যানালাইসিস আপনাকে হেল্প করতে পারে রিস্ককে মানে প্যারাটাইজ করার জন্য এবং আইডেন্টিফিকেশনের জন্য। এখানে মেইনলি আইডেন্টিফিকেশনের জন্য আমরা বলতেছি। ডকুমেন্ট অ্যানালাইসিস, সো এটা আমরা কমন একটা প্র্যাকটিস যে আমরা ডকুমেন্ট অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করি হোয়াট আর দ্য রিস্কেস। ফ্যাসিলিটেশন টেকনিক, ফ্যাসিলিটেশন টেকনিক মানে কি? মানে এক বিশেষ ধরনের একটা মিটিং যেখানে একজন ফ্যাসিলিটেটর থাকেন এবং কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য সবার কাছ থেকে মানে মিটিংটা এমন ভাবে করা হয় যাতে আমরা সেই প্রবলেমটাকে বা সেই ইস্যুটাকে সলভ করতে পারি। সো সেটাকে আসলে ফ্যাসিলিটেশন বলা হয়। তো আমরা এই যে রিস্ক যখন অ্যানালাইসিস করব তখন আসলে সেটা করতে পারি। প্রম্পট লিস্ট, হ্যাঁ, প্রম্পট লিস্ট মানে অলরেডি ক্যাটাগরাইজ কিছু রিস্ক আমাদের কাছে আছে, সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে এই প্রজেক্টে কোনো রিস্ক আছে কিনা। এই প্রম্পট লিস্ট নিয়ে আপনার যদি একটু আগ্রহ থাকে বেশি তাহলে পিএমবকে পড়তে পারেন, যেখানে ডিটেইল আছে প্রম্পট লিস্ট নিয়ে। মিটিংস যাকে আমরা রিস্ক রিলেটেড মিটিংটাকে বলতেছি রিস্ক ওয়ার্কশপ, যেটা আমাদেরকে রিস্ক আইডেন্টিফাই করতে হেল্প করবে। আচ্ছা, রিস্ক ম্যানেজমেন্ট, প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্ট মানে কি? এটা এতক্ষণ পর একটা ডেফিনেশন দিচ্ছে, এটা আসলে শুরুর দিকে থাকলে ভালো হতো। হ্যাঁ, রিস্ক আইডেন্টিফিকেশন থেকে শুরু করে রিস্ককে প্রায়োরিটাইজ করা, তার রেসপন্স প্ল্যানিং করা, রেসপন্সকে ইমপ্লিমেন্ট করা এবং থ্রু আউট দ্য প্রজেক্ট ওটাকে ম্যানেজ এবং মনিটর করা, সেটা আসলে রিস্ক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। এবং আমাদেরকে অলওয়েজ দেখতে হবে কেউ কি ফোন দেয় নাকি? ঠিক আছে। সো এবং এই যে রিওয়ার্ড এবং রিস্ক, আমরা যে রিস্ক অনেক সময় রিওয়ার্ডও দিতে পারি, তাই না? সেটাকে আসলে অ্যানালাইসিস করতে হবে পজিটিভ বা নেগেটিভ আছে কিনা। এই টার্মটা এবার নতুন আসছে, একটু দেখেন, এটা আগে ওইভাবে ছিল না। রিস্ক ক্লাসিফিকেশন করার জন্য দুইটা কথা বলছে, দুই ধরনের ক্যাটাগরি বলছে। একটা হচ্ছে ইফেক্ট বেসড রিস্ক ক্লাসিফিকেশন, একটা হচ্ছে সোর্স বেসড রিস্ক ক্লাসিফিকেশন। সো আমরা একটু সোর্স বেসটা আগে দেখি। সোর্স বেস মানে আমরা রিস্ক যে ক্লাসিফাই করব সেটা আসলে আমরা দুইভাবে করতে পারি। সোর্স বেসড রিস্ক ক্লাসিফিকেশন মানে যে সোর্স থেকে রিস্কগুলো আসে, যেমন টেকনিক্যাল রিস্ক, নন টেকনিক্যাল রিস্ক, আমি শুরুতে এক্সাম্পল দিচ্ছিলাম, ফাইন্যান্সিয়াল রিস্ক বা পিপল রিস্ক, প্রসেস রিস্ক, তো সেই অনুযায়ী আমরা রিস্ক ক্যাটাগরি করতে পারি। আবার রিস্ককে আমরা ইফেক্ট বেস ক্লাসিফিকেশন করতে পারি, মানে কোন একটা রিস্ক জেনারেট করলে মেইনলি কি হয়, আমি বলছিলাম না এই চারটা অবজেক্টিভে ইম্প্যাক্ট ফেলে। তো আমরা এইভাবে ক্যাটাগরি করতে পারি যে কোন রিস্কগুলো টাইমকে ইম্প্যাক্ট ফেলে, কোনগুলোকে মেইনলি কস্টে ইম্প্যাক্ট ফেলে। তো সেইভাবে আমরা ইফেক্ট বেস ক্লাসিফিকেশন করতে পারি। সো আবার পিএমবকে কিন্তু আরো কয়েকটা কথা বলা ছিল, যেমন আমরা পেস্টেল ইউজ করতে পারি, তাই না? ভুকা ইউজ করতে পারি, তারপরে টিকপ ইউজ করতে পারি, এগুলো আমরা ক্যাটাগরি করার জন্য ইউজ করতে পারি। ঠিক আছে, এই পেস্টেল নিয়ে আমরা পড়েছিলাম কিন্তু সেই সময় ভুকা এবং টিকপ নিয়ে কথা বলছিলাম, সেগুলো কিন্তু ক্যাটাগরি করতে পারেন। এটা আসলে আপনি ডিসাইড করবেন যখন আপনি রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করেন। আচ্ছা, এটা আসলে আগে পিএমবকে মেনশন ছিল না,
হ্যাঁ, বিজনেস রিস্ক টাইপস। বিজনেসের উপর ডিপেন্ড করে, মানে ইম্প্যাক্টের উপর ডিপেন্ড করে রিস্ককে দুই ভাগে ভাগ করা যায়। এটা আসলে রিতার বই আগে ছিল, যারা রিতার বই পড়ছেন তাদের হয়তো খেয়াল আছে যে রিতা মালকাহির রিস্ক চ্যাপ্টারে এই দুইটা ছিল। রিস্ক আসলে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বিজনেস রিস্ক, একটা হচ্ছে ইন্স্যুরেবল রিস্ক। বিজনেস রিস্ক মানে যে রিস্কের দুই মোডই আছে, মানে সে রিস্কটা করলে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, সেটাকে আমরা বলি বিজনেস রিস্ক। লসও হতে পারে, প্রফিটও হতে পারে। ফর এক্সাম্পল, আমি আসলে পেঁয়াজ কিনে রাখলাম, হ্যাঁ, কয়েক টন পেঁয়াজ কিনে রাখলাম এই চিন্তায় যে আসলে যদি কস্ট বেড়ে যায় তাহলে আমি খুব লাভ করবো। কিন্তু কি হবে, এটা কিন্তু দুইটাই আছে। যদি আমার হয়ে যায়, যদি প্রাইস কমে যায়, তাহলে কিন্তু প্রফিটের জায়গায় আমার উল্টা লস হবে। সেই ধরনের রিস্ক আমরা বিজনেস রিস্ক বলি। আর ইন্স্যুরেবল রিস্ক মানে যেটার কোনো পজিটিভ সাইড নাই, পটেনশিয়াল, অনলি দ্য পটেনশিয়াল ফর লস। যেমন কোথাও আগুন ধরে গেল, হ্যাঁ, আপনার কোনো ফ্যাক্টরি পুড়ে গেল, যেটা, বা কোনো একটা জাহাজ ডুবি হয়ে গেল আপনার প্রজেক্টে, তাহলে কি হবে, সেটা আসলে ইন্স্যুরেবল রিস্ক, যেটা পটেনশিয়াল লস, কোনো প্রফিট নেই, পজিটিভ কোনো সাইড নেই, সেটাকে আমরা বলতেছি ইন্স্যুরেবল রিস্ক। এবং জেনারেলি আমরা প্রজেক্টে এই ধরনের রিস্কগুলোর জন্য ইন্স্যুরেন্স করি। এবং আমরা এখানে একটা রিস্ক স্ট্র্যাটেজি দেখবো, যেটার নাম হচ্ছে শেয়ার কিংবা ট্রান্সফার। আমরা সামনে দেখবো শেয়ার কিংবা ট্রান্সফার। এটা মানে হচ্ছে থার্ড পার্টিকে ইন্স্যুরেন্সের মাধ্যমে রিস্কটাকে তাকে দিয়ে দেওয়া, যাতে সে ওটা হ্যান্ডেল করে। এটা আমরা বড় বড় প্রজেক্টে এটা কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করি। আচ্ছা, বিজনেস রিস্কের কিছু এক্সাম্পল দিছে, যেটা আসলে স্টুডেন্ট ম্যানুয়ালে আরো ডিটেল আছে। যেমন কম্পিটিশন একটা বিজনেস রিস্ক। মার্কেটে যদি খুব বেশি কম্পিটিশন বেড়ে যায়, তাহলে আসলে আপনি অত প্রফিট করতে পারবেন না, আপনাকে স্ট্রাগল করতে হবে। লেজিসলেটিভ রুল, নতুন একটা ল চলে আসলো, রেগুলেশন চলে আসলো, যেটা হয়তো আপনার বিজনেসে নেগেটিভ ইম্প্যাক্ট ফেললো, কিংবা এমন একটা রুল আসলো যেটা আপনাকে আসলে পজিটিভলি হেল্প করলো। এরকম কিন্তু হয়, কোনো কোনো রুল কাউকে খুবই মানে প্রফিটের অবস্থায় নিয়ে যায়, আবার কাউকে খুবই একদম মার্কেট থেকে কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। মনিটরি যেমন এই যে নন পেমেন্ট বাই কাস্টমার, আপনি সব দিয়ে দিচ্ছেন প্রোডাক্ট সার্ভিস, কিন্তু কাস্টমার পে করতেছে না, খালি ঘুরাচ্ছে আপনাকে। সো দ্যাট ইজ এ মনিটরি বিজনেস রিস্ক। অপারেশনাল, কোনো এমপ্লয়ি ইনজুরি হলো, আপনার প্রোডাক্টিভিটি কমে গেল, ড্যামেজ ঘটলো, ইকুইপমেন্টের নষ্ট হয়ে গেল, এগুলো হচ্ছে অপারেশনাল বিজনেস রিস্ক। আচ্ছা, এবার আমরা তিনটা টার্ম নিয়ে একটু কথা বলবো, রিস্ক টলারেন্স, রিস্ক অ্যাপেটাইট এবং রিস্ক থ্রেশহোল্ড। আমরা অ্যাপেটাইট নিয়ে অলরেডি কথা বলছি, যে হাংরি ফর দ্য রিস্ক। যারা এদের, এবং আমার দুইটা দেখছি, একটা হচ্ছে রিস্ক অ্যাভার্স, যারা, তারা আসলে রিস্ক নিতেই চাবে না, তারা এমন ভাবে স্ট্র্যাটেজি সেট করবে যাতে কোনো রিস্ক না হয়। আর যারা রিস্ক সিকার, তারা আসলে চেষ্টা করবে যে ওই রিস্কটা যদি যাতে ঘটে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে দ্য ডিগ্রি অফ আনসার্টেনটি অ্যান্ড অর্গানাইজেশন অর ইন্ডিভিজুয়াল ইজ উইলিং টু অ্যাকসেপ্ট ইন অ্যান্টিসিপেশন অফ রিওয়ার্ড। আমি অনেক বেনিফিট হতে পারি, এটা চিন্তা করে যারা রিস্ককে নেয়। আচ্ছা, রিস্ক থ্রেশহোল্ড মানে কি? রিস্ক থ্রেশহোল্ড মানে আমরা বুঝতেছি যেটা আসলে একটা লিমিট আছে, তাই না? লিমিট আছে। যদি আমরা একটা লিমিট ড্র করি, the level of risk exposure which are addressed and below which are accepted. হ্যাঁ, আমরা বললাম যে কোনো একটা রিস্কের কারণে যদি 1 লাখ টাকার ইম্প্যাক্ট হয়, হ্যাঁ, 1 লাখ টাকার মতো ইম্প্যাক্ট হয়, তাহলে আমরা এটা কি এসকেলেট করবো বা ওটা নিয়ে কাজ করবো। আর এর নিচে যদি হয়, তাহলে এটা আসলে কোনো বড় ফ্যাক্টর না আমাদের জন্য। তো সেটাকে আমরা বলতেছি রিস্ক থ্রেশহোল্ড। আর রিস্ক টলারেন্স হচ্ছে the maximum amount of risks and the potential impact of that risk occurring that a project manager or key stakeholder is willing to accept. ঠিক আছে? সো আমার কাছে মনে হয় যদি রিস্ক থ্রেশহোল্ড আমরা বলি যে এটা রিস্ক থ্রেশহোল্ড, তো এর মধ্যে যে যদি আমরা থাকতে পারি আমাদের ইম্প্যাক্ট এবং প্রবাবিলিটি, তাহলে আমরা ওটাকে আমরা বলতে পারি রিস্ক টলারেন্স, যেটা আমরা আসলে টলারেন্ট করার জন্য আমরা রেডি আছি। আচ্ছা, এরপরে জাস্ট ফাইনালি গাইডলাইন দেওয়া হয়েছে, গাইডলাইন্স টু ইটারেটিভলি আইডেন্টিফাই, অ্যাসেস এন্ড প্রায়োরিটাইজ রিস্ক। তার মানে রিস্ককে একবার করলে হবে না, আপনাকে কন্টিনিউয়াসলি আইডেন্টিফাই করতে হবে, যখন রিস্ক পাবেন অ্যাসেস করতে হবে এবং প্রায়োরিটাইজ করতে হবে, র‍্যাঙ্ক করতে হবে।
এটারই গাইডলাইন এখানে আছে, যে যে জিনিসগুলো আমরা একটু আগে পড়লাম এবং এতক্ষণ আলোচনা করছি। এরপর আসেন আমরা কি করলাম, রিস্ক আইডেন্টিফাই করলাম। এখন আমরা কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালিসিস করে কি করব, র‍্যাঙ্কিং করব যে কোন রিস্কগুলো আমাদের জন্য ইম্প্যাক্টফুল, এবং তখন আসলে রিস্ক স্তরের প্রবাবিলিটি, ইম্প্যাক্ট এবং রিস্ক স্কোরটা ইউজ হবে। ঠিক আছে, সো এখানে নানান টেকনিক আছে যেটা দিয়ে আমরা রিস্কের কোয়ালিটেটিভ অ্যানালিসিস করি। তার মধ্যে এইটা পিএমবকে আছে যে ম্যাট্রিক্স ইউজ করা। এটা একটু কমপ্লেক্স ম্যাট্রিক্স হতে পারে, আপনি আপনার মতো সিম্পল ম্যাট্রিক্সও তৈরি করতে পারেন। তো এখানে কি দেখাচ্ছে, একটা দিকে হচ্ছে প্রবাবিলিটি, একটা দিকে হচ্ছে ইম্প্যাক্ট। সো এই ম্যাট্রিক্স টেবিলটা আমরা কিভাবে বানাইছি, যে প্রবাবিলিটি এবং ইম্প্যাক্ট, এই যে এখানে কত দেখেন, এটা হচ্ছে প্রবাবিলিটি 0.10 আর এটা হচ্ছে ইম্প্যাক্ট হচ্ছে 0.05। এই দুইটা গুণ করে আসলে আমরা এখানে বসাইছি। আবার এইটা আর এটা, এই দুইটা গুণ করে আসলে আমরা বসাইছি হচ্ছে এখানে। ভেরি লো এবং মডারেট, এই দুটা গুণ করে আমরা এখানে বসাইছি। এবং এই টেবিলটা যেটা বানাইছি, এই টেবিলটা হচ্ছে প্রবাবিলিটি এন্ড ইম্প্যাক্ট ম্যাট্রিক্স। এখানে যেটা আমরা সাদা কালার দেখতেছি, যে অংশগুলো হোয়াইট, এগুলো আসলে কি মিন করতেছে, এগুলো আসলে আমাদের জন্য লো প্রবাবিলিটি এবং ভেরি লো লো ইম্প্যাক্ট। আর যেটা একটু বেশি আমরা অ্যাশ দেখছি, তার মানে কি, এটা কিন্তু একটু মিডিয়ামের দিকে যাচ্ছে। আর মডারেট যেটা আরো গাঢ়, সেটা আসলে আমাদের জন্য হাই রিস্ক। ঠিক আছে, লো, মিডিয়াম এবং মডারেট বা মিডিয়াম এবং হাই রিস্ক। তার মানে আমরা আসলে কোন রিস্ককে যখন আমরা পাবো এবং পি এবং আই গুণ করে যদি আমরা দেখি যে এই অ্যাশ কালারের কোনো কোয়াড্রেন্টে পড়ছে, যেমন 0.14 পাইছি, প্রবাবিলিটি ছিল 2 আর ইম্প্যাক্ট ছিল 0.7, ইকুয়াল টু পাইছি 0.14, তখন আমরা এই ম্যাট্রিক্স টেবিলটা ইউজ করে বলতে পারবো যে এটা আসলে আমাদের জন্য মডারেট বা মিডিয়াম রিস্ক। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু প্রায়োরিটাইজ করি, র‍্যাঙ্ক করি। আর যদি এমন পাই যে কি পাইছি, যে 0.36, হ্যাঁ, কোথাও পাইছি 0.6 প্রবাবিলিটি, ইম্প্যাক্ট 0.6, যেটা 0.36 পাইছি আমরা রিস্ক স্কোর। তো 0.36 মানে দিস ইজ এ হাই রিস্ক ফর আস। সো এইভাবে কিন্তু আমরা রিস্ক, যে আমি বলছিলাম, এক্সাম্পল দিছিলাম 300টা রিস্ক, সেখান থেকে আমরা কিন্তু প্রায়োরিটাইজ করতে পারি, র‍্যাঙ্ক করতে পারি কোন রিস্কগুলো আমাদের জন্য মডারেট, কোনটা হাই, কোনটা লো। তারপরে আসলে আমরা স্ট্র্যাটেজি নেব। আচ্ছা, পিএমবকে একটা কথা বলা ছিল যে আমরা আসলে অনেক বেশিরভাগ অর্গানাইজেশনে আমরা এই কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালিসিস পদ্ধতিই কাজ করি, কোয়ালিটেটিভ। তারপরে আসলে আমরা রিস্ক রেসপন্সে চলে যাই। আর যারা আসলে অনেক কমপ্লেক্স প্রজেক্ট করে, যেখানে আসলে খুবই সেন্সিটিভ, আপনার জানা দরকার যে আসলে আরো ক্লোজলি রিস্কের প্রায়োরিটি জানা দরকার, ডিটেইল, তখন আসলে আমরা ইউজ করি কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালিসিস। তো তখন আসলে আমরা কি করি, তখন আসলে আমি যেটা বলছিলাম, আমরা স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন টুল ইউজ করি, তারপরে এক্সপেক্টেড মনিটরি ভ্যালু ইউজ করি, যেটাকে আমরা শিখছিলাম ক্লাসে, ডিসিশন ট্রি অ্যানালাইসিস, এবং আমরা মন্টে কার্লো অ্যানালিসিস ইউজ করি। সেই টুলগুলো ইউজ করে আমরা আসলে বের করি যে কোন রিস্কগুলো আমাদের জন্য, আরো স্ক্রুটিনাইজ করি আর কি, যে কোন রিস্কগুলো আমাদের জন্য সবচেয়ে ইম্প্যাক্টফুল। সো এটা এখানে কিন্তু একটা স্লাইডে মাত্র কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস নিয়ে দিয়েছে, পিএমবকে অনেক ডিটেল আছে। তা আমাদের, আমার মনে হয় এবারের জন্য অত ডিটেল দরকার নেই। আমরা এতক্ষণ যেটা বুঝতে পারলাম যে আসলে কোয়ান্টিটিভ কি, যেটা কোয়ালিটিভ হয় সেটা সাবজেক্টিভ, আর কোয়ান্টিটিভ হয় নিউমেরিক্যাল, অবজেক্টিভ। এবং যেখানে আসলে আমরা স্ট্যাটিস্টিক্যাল টুল, সে মন্টে কার্লো অ্যানালিসিস ইউজ করি, এবং এক্সপেক্টেড মনিটরি ভ্যালু কিংবা রেশিও ট্রি অ্যানালিসিস টুল ইউজ করে আমরা স্পেশালি বের করি যে মানে হাউ কনফিডেন্ট উই আর টু ডেলিভার আওয়ার প্রজেক্ট উইদিন সাম সার্টেন বাজেট অর সার্টেন টাইম, সেটা আমরা কনফিডেন্স গ্রো করি সেখান থেকে। সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালিসিস। এরপর আমরা কি করব, রিস্ক রেসপন্স প্ল্যান তৈরি করব। তার মানে এখন আমরা কি করতেছি, ওই যে রিস্ক রেজিস্টার যেটা আমরা দেখেছি, তার দুইটা কলাম নিয়ে এখন আমরা কাজ মন্টি করতেছি। কার্লো কি করে দেখেছেন নাকি স্যার কখনো? না না স্যার ওখানে দেখলাম স্যার ওই একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে। ধরেন আমরা হ্যাঁ রিস্কটা জানি যে এত টাকার এই লস হতে পারে, এই হতে পারে, এভারেজ এরকম হয়, হয়তো কিছু জিনিস পেলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তো অনেকগুলো জিনিস না থাকলে এটা তো ক্যালকুলেশন করা ডিফিকাল্ট হয়ে যাবে। এটা কিভাবে করে আমার আসলে ধারণা নাই। একটা এক্সাম্পল নিয়ে দেখার চেষ্টা করেছিলাম, বাট বুঝতে পারিনি আসলে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কোথায় পাবো। এটার কারো জানা থাকলে আমাকে একটু হেল্প করলে ভালো হতো আর কি। আচ্ছা, কোথাও ইউজ করবেন এটা? না 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 ইউজ করতে চাইছি, ট্রাই করে দেখলাম আর কি একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা রাখলাম, দেখি কি করা যায়।
আচ্ছা, আমরা রিস্ক রেসপন্স নিয়ে এখন কাজ করব। তার মানে আমরা স্টেক হোল্ডার রেজিস্টার যেটা আইডি রিস্ক রেজিস্টার যেটা তৈরি করেছিলাম তার দুইটা কলাম নিয়ে এখন কাজ করতেছি। ঠিক আছে, কোন দুইটা কলাম? এই যে রিস্ক স্ট্র্যাটেজি এবং রিস্ক রেসপন্স। সো রিস্ক স্ট্র্যাটেজি আসলে, তাহলে আমরা বলছিলাম যে রিস্ক দুই ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্টে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। সো যদি নেগেটিভ রিস্ক হয় তাহলে আসলে আমরা এই 5টা স্ট্র্যাটেজি নিতে পারি, আর যদি পজিটিভ রিস্ক হয় তাহলে আমরা এই নেক্সট স্লাইডের 5টা নিতে পারি। ঠিক আছে, এই 5টা এবং 5টা 10টা স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু ডিটেল আছে কোনটা দিয়ে কি বোঝায়। সো এখান থেকে কিন্তু অবশ্যই 2-3টা বা 4টা 5টা প্রশ্ন পাবেন পরীক্ষায়। আপনাকে সিচুয়েশন দিবে, বের করতে হবে যে আসলে এই সিচুয়েশনটাতে যে স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে সেটা কি অ্যাভয়েড স্ট্র্যাটেজি নাকি ট্রান্সফার স্ট্র্যাটেজি নাকি মিটিগেট স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো আমি জাস্ট নেগেটিভ স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতেছি। যদি নেগেটিভ রিস্ক হয় তাহলে আমরা কি কি স্ট্র্যাটেজি ফলো করতে পারি। 1 নম্বর হচ্ছে উই ক্যান এসকেলেট দিস। কখন এসকেলেট করব? আমরা রিস্ক অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম যে এমন একটা রিস্ক পাইছি যেটা আসলে আমাদের এই প্রজেক্টের সাথে রিলেটেড না, বরঞ্চ এটা কোনো প্রোগ্রাম বা পোর্টফোলিওর সাথে কানেক্টেড, কিংবা অন্য একটা প্রজেক্টের সাথে কানেক্টেড, বা আমার অর্গানাইজেশনের কোনো একটা অপারেশনের সাথে কানেক্টেড। তাহলে কি করব? আমি সেই রিস্কটাকে সেই ডিপার্টমেন্টে বা সেই অর্গানাইজেশনকে দিয়ে দেব। ঠিক আছে, এবং আমরা এটাও এনশিওর করার চেষ্টা করব তাতে যেন তারা সেটার ওনারশিপ নেয়, এবং ওইটা আমাদের রিস্ক রেজিস্টার থেকে রিমুভ করে দেব। কারণ এটা আমাদের পার্ট না, এটা হচ্ছে ওই ডিপার্টমেন্টের বা ওই প্রজেক্টের ইস্যু এটা। সো এরকম যদি কোনো রিস্ক আপনারা আইডেন্টিফাই করতে পান তাহলে সেটা ইউ শুড এক্সপ্লেন টু দ্যাট পার্টিকুলার ডিপার্টমেন্ট অর পার্টিকুলার প্রজেক্ট অর প্রোগ্রাম অর পোর্টফোলিও। আচ্ছা, এরপর আসি বাকি 4টা। অ্যাভয়েড। অ্যাভয়েড মানে হচ্ছে আমরা এমন রিস্ক সাইজ নেব যাতে কোনোভাবে ওই রিস্কটা না ঘটে। হ্যাঁ, এরকম যদি কোনো স্ট্র্যাটেজি আমরা নিতে পারি, যেটা আমি বললাম আঙ্গুল কেটে ফেললাম আমরা। আর ট্রান্সফার, প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় কি হবে? আঙ্গুল কেটে ফেলতো না। ধরেন কোনো একটা ওয়ার্ক প্যাকেজ বা কোনো একটা টাস্ক খুবই হাই রিস্কি, যেটা আসলে দেখতেছেন যে না করলেও হবে কিন্তু খুবই হাই রিস্ক, তাহলে ওই কাজটাকে বাদ দিয়ে দেন। হ্যাঁ, ওই কাজটাকে বাদ দিয়ে দেন। আমরা অনেক সময় টেন্ডার করার সময় যে কোন টেন্ডার যাব, তো যে টেন্ডারটা খুবই রিস্ক জেনারেট করবে এই অর্গানাইজেশনে বা এই অঞ্চলে বা এই জায়গায়, তো তখন আমরা ওটা বাদ দিয়ে অন্য খুঁজি যেটা আসলে রিস্ক কম হবে। আচ্ছা, ট্রান্সফার মানে থার্ড পার্টিকে ইনভলভ করা। ঠিক আছে, তার মানে আপনি ইন্স্যুরেন্স করলেন বা কোনো কিছু ইন্স্যুরেন্স করে অন্য কাউকে রেসপন্সিবিলিটি দিলেন যে এই রিস্কটাকে হ্যান্ডেল করার জন্য। মিটিগেট মানে মানিটারি ছাড়া অন্য কিছু করা যায় না বোধহয় ট্রান্সফার, না? হ্যাঁ মানিটারি রিস্ক যেটা আছে সেটা। রেজা ভাই, অ্যাভয়েডটা কি যে আমরা যে একটা এয়ারপোর্ট করতে চাইলাম যে এই যে মুন্সিগঞ্জে, তো এইটা যে হলো না, এইটা কি অ্যাভয়েড এর মধ্যে চলে গেল? এটা তো বলতে পারছি না, এটা আমি সিচুয়েশনটা জানি না। সিচুয়েশনটা তো খুব খারাপ সিচুয়েশন, মারামারি কাটাকাটি হয়ে গেছিল, যে কারণে এটা বাদ দিতে হয়েছে। এটা কি অ্যাভয়েড এর মধ্যে ক্যাটাগরিতে চলে যাচ্ছে? ওখানে তো প্রজেক্টই হয় নাই, তাহলে প্রজেক্টের সাথে মিলে লাভ নেই। হ্যাঁ, এটা আমরা বলতেছি প্রজেক্টের ভিতরের কিছু অ্যাবান্ডন করে দিছি তো। আচ্ছা হ্যাঁ। ওটা আচ্ছা, ট্রান্সফার। মিটিগেট মানে হচ্ছে আমরা কি বললাম, প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট, তাই না? সো আমরা মিটিগেট মানে হচ্ছে আমরা যদি কোনো টেকনিক খাটাই বা কোনো স্ট্র্যাটেজি নিয়ে যদি প্রবাবিলিটি অথবা ইমপ্যাক্ট অথবা দুইটাই কমাতে পারি তাহলে সেটাকে আমরা বলি মিটিগেট। ঠিক আছে, আর অ্যাকসেপ্ট মানে হচ্ছে যে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। কোন ক্ষেত্রে অ্যাকসেপ্ট করি? মানে কয়েকটা ক্ষেত্রে অ্যাকসেপ্ট করি। এটা কিন্তু পিএমবাকে খুব সুন্দর আছে যে আমরা কোন জায়গায় আসলে নেগেটিভ রিস্ক অ্যাকসেপ্ট করি। একটা হচ্ছে রিস্কটা খুবই লো, তাইলে আসলে এটা খাজনার চেয়ে বাজনা বেশি, তার চেয়ে এটা অ্যাকসেপ্ট করি কারণ এটা খুব একটা ইম্প্যাক্টফুল না। আরেকটা হতে পারে উল্টা, হাই, এমন হাই যেটা আসলে আমাদের করার কিছু নাই, যেমন অ্যাক্ট অফ গড, হ্যাঁ, যেখানে আমাদের কিছু করার নাই, তাইলে আমরা এটা করে দিতে পারি। এরকম 2-3টা সিচুয়েশন আসলে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। বা আমরা সমস্ত রিস্ক স্ট্র্যাটেজি নিয়ে নিচ্ছি, তারপরে আমার কিছু রিস্ক থেকে গেছে যেটা আসলে কোনোভাবে বাদ দেওয়ার উপায় নাই, কোনো স্ট্র্যাটেজিতে কাজ হচ্ছে না, তাহলে আপনি অ্যাকসেপ্ট করলেন। আচ্ছা, এরপরে যাচ্ছি পজিটিভের ক্ষেত্রে কি হয় দেখেন। এক্সক্লেড করা। এক্সক্লেড মানে আগের মতোই, যে আপনি কোনো একটা পজিটিভ রিস্ক পাইছেন যেটা আপনার প্রজেক্টের সাথে না, তাহলে আপনি ওই ডিপার্টমেন্টকে দিয়ে দেন বা ওই প্রজেক্ট পোর্টফোলিও প্রোগ্রামকে জানিয়ে দেন। এক্সপ্লয়েট মানে হচ্ছে যে আপনি একটা অপরচুনিটি পাইছেন, তাহলে এখন চেষ্টা করতে হবে যাতে এটা হয়, মানে এনশিওর করার চেষ্টা করতে হবে যেটা ঘটেই।
ঠিক আছে, মানে আপনাকে এনশিওর করতে হবে যাতে এটা ঘটে, এরকম একটা কোনো কিছু চেষ্টা স্ট্র্যাটেজি নিতে হবে। এনহান্স মানে হচ্ছে মিটিগেটের উল্টা, পি অথবা আই বা দুইটাই যদি আপনি বাড়াতে পারেন ওই পজিটিভ রিস্কটাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে দুইটাই বা যে কোনো একটা, তাহলে ওটাকে আমরা বলতেছি এনহান্স করা। আর শেয়ার মানে হচ্ছে আপনি একা আসলে অপরচুনিটি গ্রাব করতে পারছেন না, আমরা 2-3 জন মিলে শেয়ার করে ওটাকে গ্রাব করব, সেটাকে বলা হচ্ছে শেয়ার। আর অ্যাকসেপ্ট হচ্ছে আগের মতোই, যে আসলে যদি রিস্কটা পজিটিভ রিস্কটা ঘটে তার জন্য আমরা কোনো ইনিশিয়েটিভ নেব না, যদি ঘটে তাহলে উই উইল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট দ্য রিস্ক, যদি পজিটিভ ঘটনাটা ঘটে থাকে। আচ্ছা, এটাকে আমি আসলে মনে রাখার জন্য বোধহয় আগের বিভিন্ন ক্লাসে এটা আমি দেখাইছিলাম, এটা কিভাবে আসলে আমরা মনে রাখবো, কারণ এটার উপরে কিন্তু আমি বলছি যে কয়েকটা প্রশ্ন আসবে কিন্তু পরীক্ষায়। আচ্ছা, আমি ওই টপিকটা শেষ করে করবো আর কি। আমি একটু হোয়াইট বোর্ডে যাচ্ছি। আচ্ছা, হোয়াইট বোর্ডে যাচ্ছি, আমার এটা আমি সেভ করে রাখবো, আপনারা একটু ড্র করে নিয়েন, তাহলে আসলে মনে রাখাটা খুব ইজি হবে। এই যে আমরা 10টা স্ট্র্যাটেজি দেখলাম নেগেটিভ এবং পজিটিভের জন্য, তাই না? একটা হচ্ছে পজিটিভ, নেগেটিভটার সামনে লিখি, নেগেটিভ মানে কি থ্রেট, আর একটা পজিটিভ মানে হচ্ছে অপরচুনিটি। সো 5টা আমরা স্ট্র্যাটেজি দেখলাম, 1, 2, 3, 4 এবং 5। ঠিক আছে, প্রথমটা হচ্ছে কি অ্যাভয়েড করা, আর এদিকে কি হচ্ছে পজিটিভের ক্ষেত্রে এক্সপ্লয়েট করা। ঠিক আছে, এক্সপ্লয়েট করা একটু লিখে রাখেন। আর এর পাশে নেগেটিভে কি হবে, মিটিগেট করা, এটা আরেকটা নামও আছে রিডিউস করা, রিডিউস করা। ঠিক আছে, মিটিগেট করা। আর এখানে হচ্ছে এনহান্স করা, এনহান্স করা। আর এর পাশে কি, এটা হচ্ছে ট্রান্সফার করা, থার্ড পার্টিকে ইনভলভ করা, ট্রান্সফার। আর এখানে হচ্ছে শেয়ার। আর এখানে হচ্ছে অ্যাকসেপ্ট, এই দুটো আবার সেম, অ্যাকসেপ্ট আর এটা কি অ্যাকসেপ্ট পজিটিভ ক্ষেত্রে। আর একটা হচ্ছে এসকেলেট, এটাও সেম, এসকেলেট। ঠিক আছে, সো তাহলে আমরা জাস্ট এখানে যদি একটু লিখে রাখি, অ্যাভয়েড মানে হচ্ছে একদম রিমুভ করা, তার মানে 100% যদি কোনো স্ট্র্যাটেজি নিয়ে আমরা কোনো একটা রিস্ককে একদম দূর করতে পারি সেটা হচ্ছে অ্যাভয়েড। আর এক্সপ্লয়েট মানে হচ্ছে যদি আমরা কোনো স্ট্র্যাটেজি নিয়ে কনফার্ম করতে পারি, 100% এনশিওর করতে পারি যেটা ঘটবেই, ঘটানো যাবে, তাহলে সেটা হচ্ছে এক্সপ্লয়েট। আর মিটিগেট মানে হচ্ছে পি এবং আই লিখে রাখেন, পি এবং আই কমানো, পি এবং আই আমি তীর চিহ্ন দিলাম, ডাউন অ্যারো, কমানো। ঠিক আছে, অথবা বোথ কমানো, সেটাকে আমরা বলতেছি মিটিগেট করা। আর এনহান্স কি হবে তাহলে, পি এবং আই তাহলে আমি বাড়ানোর চেষ্টা করব। ঠিক আছে, বাড়ানোর চেষ্টা করব, সেটা হচ্ছে এনহান্স। আর ট্রান্সফার কি, ট্রান্সফার হবে, অন্যকে দেবো স্যার, অন্যকে হ্যাঁ দেবো, এটা লিখে রাখেন, থার্ড পার্টি, থার্ড পার্টি লিখে রাখেন। শেয়ারে কি হবে, থার্ড পার্টিকে আমরা ইনভলভ করব যাতে আমরা বোথ বা টুগেদার আমরা বেনিফিট অ্যাচিভ করতে পারি। আর অ্যাকসেপ্ট মানে হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, ওইরকম করে স্ট্র্যাটেজি নেব না যেটা কস্টলি কিছু হবে, যদি এবং ওই যে আমি বলছিলাম যদি লো হয় বেরি বা হাই হয়, হ্যাঁ, বা খাজনার চেয়ে বাজনা বেশি, তাহলে আমরা আসলে তখন এটা অ্যাকসেপ্ট করবো। আর অপরচুনিটির ক্ষেত্রে কি হবে, যে আমরা স্টেপস নেওয়া বা স্ট্র্যাটেজি নেওয়া বা স্ট্র্যাটেজি মানে অ্যাকশন নেওয়া কস্টলি হবে, তার চেয়ে আমরা যদি অ্যাকসেপ্ট মানে ঘটনাটা ঘটে যায় তাহলে আমরা এটা অ্যাকসেপ্ট করবো এটাকে। আর স্কেল তো বুঝতে পারছি, যেটা আমার প্রজেক্টের রেলিভেন্ট না, তাহলে আমি কি করব, অন্য ডিপার্টমেন্টকে এক্সপ্লেট করে দেবো, এসকেলেট করে দেবো। পজিটিভের ক্ষেত্রেও তাই, নেগেটিভের ক্ষেত্রেও তাই। ঠিক আছে না, সো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি সেট করা। এরপরে আমরা আর 2-3টা স্লাইড আছে, শেষ করে আমরা ব্রেক নেব। আচ্ছা, এরপর আমরা বলতেছি রেসপন্স প্ল্যান করার পথে আমাদেরকে কন্টিনিউয়াসলি প্ল্যান করতে হবে। হ্যাঁ, তার মানে আমরা রিস্কগুলোকে কিভাবে হ্যান্ডেল করব সেটার জন্য আমাদের কন্টিনিউয়াসলি প্ল্যান করতে হবে। এবং এখান থেকে আসলে যে আমরা যে কন্টিনিউয়াসলি শব্দটা ইউজ করতেছিলাম বাজেটের ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে, সো সেটাও এখানে ইমপ্যাক্ট আছে কন্টিনিউয়াসলি প্ল্যানে। সো যদি আমার রেসপন্স প্ল্যান না কাজ করে তাহলে আমরা কি করব, রিস্ক ঘটার আগেই কন্টিনিউয়াসলি প্ল্যান করতে হবে যাতে আমরা সেই অনুযায়ী ফলো করে রিস্কটাকে মিনিমাইজ করতে পারি বা হ্যান্ডেল করতে পারি। আর আরেকটা প্ল্যানের কথা বলা হয়েছে যেটাকে বলা হচ্ছে ফল ব্যাক প্ল্যান, সেটা আসলে প্ল্যান বি।
প্ল্যান বি, তার মানে হচ্ছে কন্টিনজেন্সি প্ল্যানও যদি ফেল করে তাহলে আসলে নেক্সট প্ল্যান কি আছে আমাদের, সেই প্ল্যান বিটা আমাদেরকে রেডি করে রাখতে হবে, যেটা আসলে ওই সময় আমরা ইউজ করবো যখন কন্টিনজেন্সি প্ল্যান কাজ করবে না। ঠিক আছে, এই তো। আর লাস্টে আপনার জাস্ট গাইডলাইন দেওয়া আছে কিভাবে আমরা রিস্ক রেসপন্সের প্ল্যান করবো। সো এখানে যে অ্যাক্টিভিটিটা দেওয়া আছে সেই অ্যাক্টিভিটিটা হচ্ছে রিস্ক রেজিস্টারটাকে আপডেট করা, কেসটা নিয়ে। দেখবেন একটা কেস দেওয়া আছে, সেই কেসটাতে বসে যে আমরা সেই কেসের মধ্যে কি কি রিস্ক আছে রিস্কগুলোকে লিখতে বসে স্টেকহোল্ডার রেজিস্টারে, এবং সেটার ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতে বসে, তার রুট কজ কি, ট্রিগার কি কি, সব সিচুয়েশন ওখানে আছে। আপনি ওখান থেকে ফাইন্ড আউট করতে হবে যে কি কি ট্রিগার হবে, করে আপনাকে রিস্ক রেজিস্টারে লিখতে হবে। তো সেই এক্সারসাইজটা আপনারা দেখবেন, এবং আপনাদের যে ফাইল ডাউনলোড করছেন ওখানে কিন্তু সলিউশন ফাইলটাও আছে। এটা যেমন ব্ল্যাঙ্ক, পরে ব্ল্যাঙ্কটা আপনি ফিল আপ করবেন, করার পরে আসলে আপনি ওটা দেখবেন যেটা আপনাকে সলিউশন দেওয়া আছে, তাহলে আপনার উত্তরটা ঠিক আছে কিনা আপনি বুঝতে পারবেন আর কি। ঠিক আছে, এই যে এখানে আমি জাস্ট একটু দেখাই যে আপনার এটা করার পরে কিন্তু রিস্ক রেজিস্টার সলিউশন নামে একটা ফাইল আছে আপনার কাছে, যেখানে সবগুলো সলিউশন দেওয়া আছে। ঠিক আছে, ওকে, তাহলে রিস্ক চ্যাপ্টার আমরা শেষ করলাম, এবং আমরা জাস্ট 5 মিনিটস ব্রেকে যাচ্ছি, এরপরে আমরা এসে অন্য টপিক শুরু করব। স্ক্রিন দেখা যাচ্ছে? সবাইকে স্ক্রিন দেখতে পাচ্ছি? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, এই টপিক বি, এটা কিন্তু আসলে পিএম বকে ছিল না আসলে। হ্যাঁ, পিএম বকের সাথে রেলিভেন্ট এরকম কোনো টপিক নাই আসলে। এক্সিকিউট প্রজেক্ট টু ডেলিভার বিজনেস ভ্যালু, এমনি আছে যে বিজনেস ভ্যালু তৈরি করার জন্য আমরা প্রজেক্ট করি কেন? বিজনেস ভ্যালু ক্রিয়েট করার জন্য। তো এখানে আসলে অন্যতম ইয়ে হচ্ছে যে আর্জেন্সি তৈরি করা, যে আমরা কত কুইকলি আমরা কাস্টমারকে বিজনেস ভ্যালু দিতে পারি। সো লেটস সি টপিকের মধ্যে কি কি এনাবলার্স আছে। অ্যাসেস অপরচুনিটিস টু ডেলিভার ভ্যালু ইনক্রিমেন্টালি। আমরা যদি ভ্যালু, এখানে কিন্তু অ্যাজাইলের কনসেপ্টগুলোই, অ্যাজাইল যে আসছে, অ্যাজাইলের কারণে কিন্তু আমরা প্রথম যে 3-4টা ক্লাস করছি, অ্যাজাইল আসলে মেইন, অ্যাজাইল কি মাইন্ডসেট, কিন্তু অ্যাজাইল কিন্তু স্ক্রাম না বা এক্সপি বা এরকম কিছু না, কিন্তু কানবান এটা না, কিন্তু লিন না। অ্যাজাইল হচ্ছে মাইন্ডসেট, এবং মাইন্ডসেটটা কিভাবে চেঞ্জ করতে হবে? উইথ দোজ 4 ভ্যালুস অ্যান্ড 12 প্রিন্সিপালস। এবং ওই 4টা ভ্যালু এবং প্রিন্সিপাল যদি আপনাদের মাথায় থাকে, তাহলে নিশ্চয়ই আমরা জানি যে ওখানে আসলে মেইন ফোকাস হচ্ছে কাস্টমার, তাই না? ইন্টারাকশন, পিপল এবং ভ্যালু, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউ হ্যাভ টু ক্রিয়েট ভ্যালু ফর ইউর বিজনেস, ফর ইউর কাস্টমার। এই জন্য ইটারেশন, এই যে আমরা ইটারেশন বলতেছি, স্প্রিন্ট বলতেছি, তারপরে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট বলতেছি, অল অ্যাকচুয়ালি টার্গেটিং টু ক্রিয়েট ভ্যালু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সেটি আসলে অ্যাসেস অপরচুনিটিস টু ডেলিভার ভ্যালু ইনক্রিমেন্টালি, এবং ইনক্রিমেন্টালি দিচ্ছি আমরা, মানে একবারে ফাইনাল প্রোডাক্ট দেবো ওইটা না, আমরা প্রথম ইনক্রিমেন্টে কিছু দেই যাতে কাস্টমার ওটা থেকে কোন একটা বেনিফিট অ্যাচিভ করে, এবং সেখান থেকে আমরা ফিডব্যাক পাই যেটা আসলে বেটার, নেক্সট আমরা ইনক্রিমেন্টে ইমপ্লিমেন্ট করতে পারি, এবং যত আমরা ফিডব্যাক পাবো কাস্টমারের তত আমাদের জন্য বেটার হবে, বেটার ভ্যালু ক্রিয়েট করা কাস্টমারের জন্য। এক্সামিন দ্য বিজনেস ভ্যালু থ্রু আউট দ্য প্রজেক্ট। হ্যাঁ, এটা একদম কন্টিনিউয়াস একটা প্রসেস, কিন্তু বিজনেস ভ্যালুকে এনশিওর করা, বিজনেস ভ্যালুর ডাইনামিক্স কি দেখতে হবে, মার্কেট ডাইনামিক্স কি হচ্ছে, রিকোয়ারমেন্টের ডাইনামিক্স কি হচ্ছে, সেই অনুযায়ী কি চেঞ্জ করতে হবে। সাপোর্ট দ্য টিম টু সাবডিভাইড টাস্ক টু ফাইন্ড দ্য মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, এমভিপি। ঠিক আছে, আমরা অ্যাজাইলে কি বলতেছি যে মানে এক ম্যাক্সিমাম হচ্ছে ইটারেশন বলা হচ্ছে 1 উইক থেকে 4 উইক, তার মানে 4 উইকের মধ্যে আপনাকে কিছু ফিচার দিতে হবে যেটা মিনিমাল ভায়াবল প্রোডাক্ট ফর দ্য কাস্টমার, ওয়ার্কেবল প্রোডাক্ট। মেজার অনগোয়িং প্রসেস বেসড অন মেথোডোলজি, এবং মেজার করতে হবে কালেক্ট এন্ড অ্যানালাইজ ডেটা টু মেক ইনফর্ম প্রজেক্ট ডিসিশনস। ঠিক আছে, এই যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইনফর্ম প্রজেক্ট ডিসিশন, যেটাকে আসলে অ্যাজাইলে আর শব্দ ইউজ করা হয় এমপিরিক্যাল ডাটা বা এমপ্রিসিজম, তাই না? আমরা যেটা গেজ এস্টিমেট না করে আসলে ইনফর্ম ডিসিশন নেওয়া, যেটাকে আমরা পিএম বকে, কিন্তু এই শব্দটা আগে ছিল, যেটা আমরা বলি পিএম বকে প্রোগ্রেসিভলি এলাবোরেটেড। কাজ করে আমরা যে ডেটাটা পাবো তার উপর ডিপেন্ড করে বাকি প্ল্যানিং গুলো আমরা প্রোগ্রেসিভলি এলাবোরেট করবো।
এবং আমরা কিন্তু WBS করার সময় বলছিলাম যে কিছু কম্পোনেন্ট রেখে দিতে হবে যেটা ডিটেল হয়তো আমরা জানি না, যেটাকে বলা হচ্ছিল প্ল্যানিং কম্পোনেন্ট, যেটা আমরা প্রোগ্রেসিভলি এলাবোরেট করে ইনফর্মড ডেটার উপরে ইনফর্ম ডিসিশন নেব যে নেক্সট আমরা কি করতে হবে, যেটা আসলে অ্যাজাইলের একটা ভ্যালু এবং প্রিন্সিপালের মধ্যে আছে এটা। সো নো স্পেসিফিক ডেলিভারেবল, নো স্পেসিফিক টুল, আসলে ভিতরে অনেক টুলস টেকনিক আছে, আপনি যেটা ইচ্ছে ইউজ করতে পারেন আর কি। আচ্ছা, মেইন হচ্ছে ক্রিয়েটিং এ কালচার অফ আর্জেন্সি, খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের অনেক প্রজেক্টে ল্যাগ। হ্যাঁ, অনেক প্রজেক্ট আছে, যেমন অনেক সময় ডোনার ফান্ডেড অর্গানাইজেশনে দেখা যায়, হ্যাঁ এখানে দেখা যায় 1 বছর 2 বছর পর পর কন্ট্রাক্ট রিনিউ হয় যারা কাজ করে আর কি, কনসালটেন্ট। তো প্রজেক্ট যত ডিলে হবে বেটার ফর দেম, তারা তাদের চাকরি আছে আর কি। সো এরকম মোটিভে কিন্তু অনেকেই কাজ করে। আমরা ধরে নিচ্ছি যে বেশিরভাগ লোকজন করে না, কিন্তু অনেকের মোটিভ এরকম যে প্রজেক্ট ডিলে হোক নো প্রবলেম, কারণ তাইলে আমার জব সাস্টেনেবল, আমার জব আছে। তো এবং আমরা কিন্তু এই যে আর্জেন্সিটার অনেক অভাব, এবং যারা প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজ করি তাদের মধ্যে এটার মানে সেন্সটারও গ্যাপ আছে, যেটা আসলে অ্যাজাইল থেকে আমরা এখন নিজেদের মধ্যে ইনডিউস করার চেষ্টা করতেছি, মাইন্ডসেট চেঞ্জ করার চেষ্টা করতেছি যে কত কুইকলি আমরা কাস্টমারকে ভ্যালু দিতে পারি। ঠিক আছে? সো মেইন এই চ্যাপ্টারের মেইন উদ্দেশ্য কিন্তু এইটা, যে আমাদের সেন্স অফ আর্জেন্সি ক্রিয়েট করা উইদিন দ্য প্রজেক্ট টিম টু ডেলিভার ভ্যালু টু দ্য কাস্টমার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বিজনেস ভ্যালু নিয়ে আমরা অনেক কথা বলছি, যে বিজনেস ভ্যালু ট্যানজিবল, ইনট্যানজিবল হয়, এবং আমরা এক্সাম্পল দেখছিলাম যে বিজনেস ভ্যালু ইমপ্রুভমেন্টস, নিউ কাস্টমার, ফাইন্যান্সিয়াল, ফার্স্ট টু মার্কেট, সোশ্যাল ভ্যালু ক্রিয়েট করার জন্য আমরা করি, টেকনোলজিক্যাল ভ্যালু ক্রিয়েশনের জন্য করি। তো এই সবকিছু আছে বিজনেস ভ্যালু। আমরা এখন টার্গেট হচ্ছে আমাদের সেন্স অফ আর্জেন্সি তৈরি করা। প্রোডাক্ট রোড ম্যাপ নিয়ে আমরা কথা বলেছিলাম, তাই না? যে অ্যাজাইলে কি হয়, প্রথমে আমরা ভিশন স্টেটমেন্ট রেডি করি, ভিশন, হ্যাঁ, নর্থ স্টার, যে আমরা আসলে আমাদের কি করতে যাচ্ছি আমরা। তারপরে সেটা থেকে আমরা রোড ম্যাপ সেট করি, তারপর রিলিজ প্ল্যান করি। রিলিজের মধ্যে আমরা প্ল্যান করি যে এই রিলিজের মধ্যে আমরা কি কি কয়টা ইটারেশন করবো এবং কি কি ফিচার দেবো, যেটা দিলে আসলে একটা রিলিজ কমপ্লিট হবে, যেটা কাস্টমারে আমরা আসলে মার্কেটে নিয়ে যেতে পারবো। সো প্রোডাক্ট ম্যাপ হচ্ছে, প্রোডাক্ট রোড ম্যাপ হচ্ছে যে আমরা প্রোডাক্টটার আসলে টাইম, কখন কোন টাইমে কি রিলিজ দিচ্ছি বা কি কি ফিচার দিচ্ছি, সেটার একটা হাই লেভেল ভিজুয়াল ডেপিকশন, হ্যাঁ, ভিজুয়ালি ড্র করা। এটার ফিগার কিন্তু আমরা পড়ছিলাম বিজনেস এনভায়রনমেন্ট, একটা ফিগার ছিল, যে ফিগারটা আসলে খুব একটা সুন্দর লাগে নাই। তো ওখানে আসলে আমরা এই যে এখানে আমি একটা ফিগার দিচ্ছি, দেখেন, এই যে দেখেন, এখানে আসলে আমরা যখন আসলে প্রোডাক্ট রোডম্যাপ তৈরি করা হয়, এই টেকনিকটাকে বলা হয় স্টোরি ম্যাপ। এটা আসলে আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালে নাই, এই জন্য আমি এখানে আমি একবার আলোচনা করি নাই। সো রোড ম্যাপ কিন্তু এইভাবে প্রেজেন্ট করা হয়, দেখেন, এই যে ছোট ছোট যেটা আমরা দেখছি এগুলো হচ্ছে ফিচার কিংবা ইউজার স্টোরি। সো প্রথমে যখন আমরা সাজাই রোড ম্যাপ তৈরি করার জন্য, মানে আমরা এখান থেকে বলতে পারছি যে ফার্স্ট রিলিজে আমরা কি কি দেবো। এই যে এখানে যে আমি একটু দাগ দিই, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ফার্স্ট রিলিজে কি দেবো, দেখেন, এই যে একটু ডেলিভারি দেবো ফার্স্ট রিলিজে। তার মানে এই ফিচার মিলে আমার ফার্স্ট রিলিজে আমরা এই ফিচার কাস্টমারকে ডেলিভারি দেবো। এর মধ্যে টপ যে ফিচার, এটার নাম হচ্ছে বেয়ার বোন কিংবা ব্যাক বোন। হ্যাঁ, বলছিলাম আমি ব্যাকবোন, এটা ছাড়া কিন্তু হবেই না, কারণ এই ব্যাকবোন তৈরি না করলে তো আপনি কাজ করতে পারবেন না। তারপরে লেভেলে যে ফিচার গুলো আছে, এটা হচ্ছে ওয়ার্কিং স্কেলিটন, ঠিক আছে, কঙ্কালটা আর কি, হ্যাঁ, মেরুদণ্ড, তারপরে কঙ্কাল। তারপরে হচ্ছে এরপরে আপনি ফার্স্ট রিলিজে কি কি দিবেন, সেই বেসিক নিড গুলো আপনি নিয়ে ফার্স্ট রিলিজ দিবেন। তারপরে দেখেন সেকেন্ড রিলিজে আমরা কি কি ফিচার দেবো, তারপর বাকিগুলো আমরা থার্ড রিলিজে দেবো। এইভাবে কিন্তু রোড ম্যাপটা সেট করা হয়। এবং রোড ম্যাপটা একদম ফিক্সড এরকম না, কিন্তু এটা যদি ইনফর্ম ডিসিশনের উপর বা ইনফর্ম ডাটার উপর বা এমপিরিক্যাল ডাটার উপরে বা ভিশন যত মডিফাই বা রিফাইন হতে থাকবে, তার সাথে সাথে রোড ম্যাপটাও চেঞ্জ হতে পারে, এবং মার্কেট ডাইনামিক্স এবং এক্সটার্নাল অনেক ফ্যাক্টরও আসতে পারে এখানে। আর এখানে আমরা হ্যাঁ, গত ক্লাসে আমরা পড়ছিলাম না স্প্রিন্ট ইটারেশন 0, যখন আসলে ইটারেশন 0-তে নরমালি কি হয়, রিলিজের আন্ডারে ইটারেশন থাকে। ইটারেশন 0-তে নরমালি আমরা প্রিপারেশন নিই, অনবোর্ডিং করি, এনভায়রনমেন্ট তৈরি করি। তখন আসলে দেখা যায় যে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট দেওয়া সম্ভব হয় না, ঠিক আছে। তো সেটাকে আমরা বলি ইটারেশন 0 বা প্রিপারেশন স্টেজ।
আর আরেকটা এইচ বলছিলাম আমরা, ইটারেশন এইচ, যেটা আসলে লাস্টে ডেলিভারি দেওয়ার আগে আমরা একটা সব রেডি হয়ে গেছে, এখন ডেলিভারি দেওয়ার জন্য কিন্তু অনেক ধরনের প্রিপারেশন আছে, সেটাকে আমরা বলি হার্ডেনিং স্টেজ। হ্যাঁ, এই জন্য এইচ শব্দটা আছে, হার্ডেনিং, হার্ডলি হার্ডেনিং স্টেজ, হার্ডলি এইচ মানে আর কি। আচ্ছা, তো এটা এটা কিন্তু অপশনাল, এটা কিন্তু সব অ্যাজাইল প্র্যাকটিস করে এরকম না, বা সব প্রজেক্টে লাগবে এরকম না। ছোট একটা মানে প্রজেক্ট করতেছেন 2 মাসের, সেখানে যদি আপনি ইটারেশন জিরোতেই সময় নষ্ট করে ফেলেন তাহলে হবে না, সেখানে আবার ডিফারেন্ট। এটা আসলে টিমের উপর ডিপেন্ড করে, প্রজেক্টের উপর ডিপেন্ড করে যে ইটারেশন এইচ এবং ইটারেশন এইচ তারা ইউজ করবে কি। সো এইভাবে আসলে রোড ম্যাপ বের করা হয়। আচ্ছা ভাই, এই প্রোডাক্ট রোড ম্যাপটা কি শুধু অ্যাজাইলের জন্য অ্যাপ্লিকেবল নাকি সব প্রজেক্টের জন্য? হ্যাঁ, আপনি ইউজ করতে পারেন, আপনার প্রজেক্ট ইউজ করতে পারেন। আমরা তো অ্যাজাইল হলে ইউজ করা যাবে এরকম না, আমরা চাচ্ছি যে অ্যাজাইলের কিছু টুল টেকনিক আমরা যাতে ইউজ করা শুরু করি আর কি। এই জন্য কেউ ট্রেডিশনাল প্রজেক্টের So, এটা মধ্যেই তাইলে সব চলে common। আসলো। হ্যাঁ, না, শব্দটা আসছে অ্যাজাইল থেকে, এমনি ইয়াতে নাই, ট্রেডিশনালে আমরা কখনো বলি নাই, ঠিক আছে? কিন্তু অ্যাজাইল এটা খুবই প্র্যাকটিস হয় আসলে, যে রোড ম্যাপ কি ভিশন, তারপরে রোড ম্যাপ সেট করা হয়। রোড ম্যাপটা আসলে বলে দেয় যে আপনি কখন কোন সময়ে, সময়ের সাথে রিলেশন আছে, যে কোন সময় আপনি কোন রিলিজে কি পরিমাণ ফিচার পাচ্ছেন। এবং ফার্স্ট রিলিজে নরমালি এই জিনিসগুলো দেওয়া হয়, ব্যাকবোন, ওয়ার্কিং স্কেলেটন, এবং যেটা বেসিক নিড। কেন মডেল যদি আমাদের মনে থাকে, কেন মডেলে কিন্তু ছিল বেসিক নিড, যেটা না হলে প্রোডাক্টটা মার্কেটে ছাড়াই যাবে না। আর ওটা যদি আমরা মস্কো বলি তাহলে মাস্ট, যেগুলো মাস্টের মধ্যে পড়ে, রাইট। সেগুলো অবশ্যই আপনাকে ব্যাকবোন, ওয়ার্কিং স্কেলেটন এবং ওই ফার্স্ট রিলিজে সেগুলো থাকতে হবে। না, এটা আসলে কোনো ভ্যালু ক্রিয়েট করা যাবে না আসলে। ইনক্রিমেন্টাল ডেলিভারি, অ্যাজ আমরা প্রচুর কথা বলছি যে আমরা ইনক্রিমেন্ট করি, তাই না? প্রতিটি ইটারেশনের পরে আমরা ইনক্রিমেন্ট ডেলিভারি করি। কারণ কি? কারণ হচ্ছে কাস্টমারের ফিডব্যাক পাওয়া। তারপরে আসলে আর একটা কিন্তু ফ্যাক্টর আছে উল্টা, আমরা যারা কাজ করতেছি তারাও কিন্তু কি হবে, আপনি যখন প্রতি ইনক্রিমেন্টে ইটারেশনের পরে ইউ আর সিইং সামথিং ট্যানজিবল, তখন কিন্তু আপনার মোটিভেশনটা ডিফারেন্ট হয়ে যায় আপনার টিমে। তারপরে কাস্টমার ফিডব্যাক পাইতে হেল্প করে। সো এই জন্য কিন্তু আমরা যেখানেই পারবো যে ইনক্রিমেন্টাল ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? অ্যাজাইলের প্রজেক্ট ম্যাচ করে না কিছু আসা যায় না, কিন্তু কনসেপ্টগুলোতে খুবই নাইস কনসেপ্ট। তো যেখানে আমরা পারবো অ্যাপ্লাই করবো। মিনিমাল ভায়াবল প্রোডাক্ট আমরা অনেকবারই কথা বলে আসছি, এখানে ডেফিনেশনটা আছে যে দ্য স্মলেস্ট কালেকশন অফ ফিচার্স দ্যাট ক্যান বি ইনক্লুডেড ইন এ প্রোডাক্ট ফর এ কাস্টমার টু কনসিডার ইট ফাংশনাল, যাতে অবশ্যই ফাংশনাল হয়। আমরা কিন্তু বারবার বলতেছিলাম মিনিমাল ভায়াবল প্রোডাক্ট মানে এটা না, বা প্রোডাক্ট ইনক্রিমেন্ট মানে এটা না যে প্রেজেন্টেশন তৈরি করা, তাই না? স্পিন রিভিউতে উই মাস্ট ডেমনস্ট্রেট সামথিং ট্যানজিবল, যেটা কাস্টমার টাচ করতে পারবে। সো সেটা হচ্ছে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। এখানে যে শব্দটা ইউজ করছি বেয়ার বোনস, ইন লিন মেথোডোলজিস ইট ক্যান বি রেফার্ড টু অ্যাজ বেয়ার বোনস অর নো ফ্রিলস ফাংশনালিটি, ঠিক আছে? এবং এই যে এমভিপি যদি ডেলিভার করেন, তাহলে যে আমি একটু বলতেছিলাম আপনার টিমের জন্য ইন্সপিরেশন, এটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট পাওয়া যায়, আমরা একটা কাজটা করছি, মানে আপনার তো অনেক সেলিব্রেশন আসে আর কি, ঠিক আছে? এবং এটা কি করে, ইগনাইটস আর্জেন্সি, যেটা আমরা এই চ্যাপ্টারের উদ্দেশ্য হচ্ছে আর্জেন্সি সেন্স, সেই সেন্সটা তৈরি করা আমাদের মধ্যে। আচ্ছা, একটা নতুন টার্ম আমরা এখন দেখতেছি, এটা আমি আগে বলছি আমাদের অ্যাজাইল ল্যান্ডস্কেপে আমি আলোচনা করছিলাম, সেটা হচ্ছে মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। মানে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনি বেশিরভাগ ক্ষেত্রে মার্কেটে যাওয়া সম্ভব হয় না আসলে, কারণ আসলে 4 সপ্তাহে আপনি আর কি বানাতে পারবেন। আসলে কয়েকটা ইটারেশনের পরে হয়তো আপনি এমন কিছু ফিচার সহ একটা প্রোডাক্ট তৈরি করলেন যেটা আসলে বিজনেস ইনক্রিমেন্ট করবে, ভ্যালু আসলে ইনক্রিমেন্ট করবে, সেটা আসলে মেইন ফোকাস আমাদের। মিনিমাল ভায়াবল দিয়ে কিছু ফিচার দিলাম আর ওটা কাজ করা যায়, সেটা দিয়ে কিন্তু আসলে কাজ হয় না। আমাদের দরকার কি, the smallest amount of value that can be added to a product or service that benefits the business. আলটিমেট কি, ভ্যালুটা বিজনেসে ক্রিয়েট হতে হবে, শুধু মিনিমাম ভায়াবল প্রোডাক্ট হলে হবে না, সেটাকে বলা হচ্ছে মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। সো আমাদেরকে ট্রাই করতে হবে যে একটা ইটারেশনটা জেনারেলি সম্ভব না, হ্যাঁ, কত আর্লি আপনি কয়েকটা ইটারেশন করে আপনি মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট তৈরি করতে পারেন, এবং আপনি ভ্যালুটা দেখাতে পারেন যে আসলে আগের কি ভ্যালু ছিল আর এখন আপনি আসলে কি ভ্যালু তৈরি করছেন, ঠিক আছে? সো এমবিআই এটা আমরা মনে রাখি, এটা কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালে আসছে, এবং নর্মাল অ্যাজেলে একটা খুব একটা কথা হয় না, আলোচনা হয় না, কিন্তু এখানে আমরা দেখতেছি এটা মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট।
নর্মাল অ্যাজাইলে বলবো না, মানে স্ক্রামে আমরা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট কিংবা প্রোডাক্ট ইনক্রিমেন্ট বলি, কিন্তু আমরা আসলে আরো একটা স্টেপ অ্যাহেড চলে গেছি, আমরা বলতেছি মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। এটা আসলে আমাদের ফোকাস হওয়া দরকার। আচ্ছা, সাইকেলস এন্ড টাইম বক্সেস, এটা মনে হয় আমাদের কিছু বলার নাই, যে আমরা আসলে যে ইটারেশন এবং ইনক্রিমেন্টাল করি অল আর কিন্তু সাইকেল, তাই না? এবং আমরা টাইম বক্সের মধ্যে করার চেষ্টা করি। অ্যাজাইল কিন্তু এটা আমাদেরকে ইন্ডিউস করার চেষ্টা করতেছে যে আমরা টাইম বক্স করবো সবকিছু, আমাদের মিটিং, আমাদের প্ল্যানিং, ঠিক আছে, আমাদের ডেমনস্ট্রেশন, আমাদের রেট্রোস্পেক্টিভ বা লেসন লার্ন সেশন সব যাতে টাইম বক্স হয়, তাইলে অনেক কন্ট্রোল হয় এবং আপনার কি ইজিলি আপনি মেজার করতে পারেন, আপনার সাইকেল টাইম ইজিলি বের করতে পারেন, যে একটা প্রোডাক্ট আমি নিলাম, আমার ব্যাকলগে আছে, সেটা আমি ডেলিভারি দিতে কত সময় লাগলো, কয়টা ইটারেশন লাগলো, থ্রুপুট ক্যালকুলেট করতে পারি, তাই না? থ্রুপুট ইজ দ্য এভারেজ অ্যামাউন্ট অফ ওয়ার্ক দ্য টিম ক্যান গেট ডান ইন এ টাইম পিরিয়ড। তার মানে এই একটা ইটারেশন আমি কত থ্রুপুট বের করতে পারলাম, কতটা কাজ করতে পারছি, সেটা আমরা ইজিলি টাইম বক্স হলে ইজিলি কিন্তু ক্যালকুলেট করতে পারি, মেজার করতে পারি। এবং আমরা ভ্যালোসিটি তো মনে আছে, তাই না? কত স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারি একটা ইটারেশনে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের হেল্প করে আমাদের প্রোগ্রেস মেজারের জন্য। এবং অ্যাজাইলের কিন্তু ফিলোসফি হচ্ছে আমরা টাইম বক্স রাখবো, আর্লি ডেলিভারি দেবো এবং ইটারেশন এবং ইনক্রিমেন্টালের থ্রুতে আমরা কাস্টমারকে ভ্যালু জেনারেট করবো। থ্রুপুটটা কি আপনার দিয়ে মানে স্টোরি পয়েন্ট ডেলিভারি কতটুকু দিয়ে দিতে পারলাম, ইনক্রিমেন্টাল করতে পারলাম, সেটার উপর ডিপেন্ড করছে? হ্যাঁ, আসলে ভ্যালোসিটি তো স্টোরি পয়েন্ট হিসাবে, স্টোরি পয়েন্ট। আর থ্রুপুট আমরা বলতে পারি কি পরিমাণ কাজ করলো, বা ধরেন টাস্ক আইডেন্টিফাই করা ছিল যে আমরা 10টা টাস্ক করবো, তাহলে এইটার সময় 10টা টাস্ক করতে পারছি, সো দ্যাট ইজ আওয়ার টিম থ্রুপুট। বা আমরা এতগুলো, আমরা নিছিলাম 3টা স্টোরি, আমরা 3টা ডেলিভারি দিতে পারছি, তাহলে আমাদের থ্রুপুট যদি ইউজার স্টোরিতে বলি, তাহলে সেটা হচ্ছে আমাদের 3টা, আমাদের টিমের থ্রুপুট হচ্ছে এই ইটারেশনে 3 ইউজার স্টোরি। আর ভ্যালোসিটিটা নরমালি ইউজ হয় যেখানে আমরা স্টোরি পয়েন্টে ক্যালকুলেট করি। আর থ্রুপুট নানান ভাবে হতে পারে। ভেলোসিটিটা বের করে যে ভেলোসিটি তো বের করে, কারণ সামনে আমার ইটারেশন গুলাতে আসলে আমি কতটুকু ডেলিভারি দিতে পারবো সেটা জাজ করার জন্য, এটা প্ল্যান করার জন্য। সাইকেল টাইমটা কি জিনিস রেজা ভাই? ওই যে এটা তো আমরা আলোচনা করছিলাম, কিন্তু সাইকেল টাইম, আচ্ছা আচ্ছা, দেখে নেব। হ্যাঁ, এটা এখানে আমি একটা রেফারেন্স দিয়েছি, এই যে পেজ নম্বর 64-65 অ্যাজাইল প্র্যাকটিস গাইড, সেখানে একটা কিন্তু ফিগার আছে কানবান বোর্ডের, সেখানে সাইকেল টাইম, লিড টাইম এবং থ্রুপুট, তারপর হচ্ছে রেসপন্স টাইম, এই সবগুলো কিন্তু ডেফিনেশন আছে, আমাদের একটু দেখতে হবে ওখান থেকে। যদিও রেসপন্স টাইমটা স্টুডেন্ট ম্যানুয়ালে নাই, কিন্তু অ্যাজাইল প্র্যাকটিস গাইডে আছে। ওই 64 এবং 65 পড়লে আপনার এই সব ডেফিনেশনগুলো আমরা এখানে পাবো। ঠিক আছে, তাহলে আমরা যে ভ্যালু ক্রিয়েট করা, আর্জেন্সি ক্রিয়েট করা এবং আসলে যাতে মেজার করতে পারি সেটা এনশিওর করতে হবে, এবং কন্টিনিউয়াসলি আমাদেরকে দেখতে হবে যে কিভাবে উই ক্যান ক্রিয়েট বিজনেস ভ্যালু। ঠিক আছে, এখানে কি ছিল আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালে? আমি একটু দেখতেছি যে আমাদের কি অ্যাক্টিভিটি ছিল এখানে। পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার হচ্ছে স্টুডেন্ট ম্যানুয়ালের 163। এখানে একটা চমৎকার কথা বলছে আপনাদের, আমি একটু দেখাই, ওটা আমাদের মনে হয় মেইন কনসেপ্ট এই চ্যাপ্টারের, যেটা মাথায় মানে আমাদের মাইন্ডসেটে নিয়ে আসতে হবে। এক্সিকিউটিং এ প্রজেক্ট উইথ আর্জেন্সি। এখানে সিনারিও আছে, সিনারিওর পর আমাকে যেটা ইম্পর্টেন্ট লাগছে দেখেন 2 নম্বরটা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডুইং দিস বিফোর হ্যাভিং টেকনিক্যাল ডিসিশন। তার মানে আমরা কিভাবে কাজ করব সেটার আগে আসলে আমাদের জানা দরকার যে প্রজেক্টে কি ভ্যালু ক্রিয়েট করতে যাচ্ছি আমরা, ভিশনটা কি। হ্যাঁ, সো এখানে একটা চমৎকার কথা বলছে যে আমাদের আসলে আগে হোয়াই দেখা দরকার, হোয়াই, যে কেন, কি ভ্যালু ক্রিয়েট করার জন্য আমরা করতেছি প্রজেক্টটা, হাউ এর আগে। ঠিক আছে, আর আরেকটা প্রশ্ন ছিল, এটা আসলে অ্যান্সার এখানে দেওয়া আছে, তো আপনারা জাস্ট অ্যান্সার দেখার দরকার নেই, আপনারা এক্সারসাইজ করেন। এখানে একটা এক্সারসাইজ আছে 3 নম্বর, যেটা আসলে পরীক্ষায় আসতে পারে, এটা একটু আপনারা দেখে নিন। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে ম্যানেজ কমিউনিকেশনস।
সো এটা কিন্তু বেশ বড় একটা সেকশন, এবং আমরা এটা জানি যে পিএমবকে ডিটেল একটা নলেজ এরিয়া আছে কমিউনিকেশন নিয়ে। সো ওখানে যে প্রসেসগুলো ছিল কি ছিল, প্ল্যান কমিউনিকেশন, ম্যানেজ কমিউনিকেশন আর কমিউনিকেশন কন্ট্রোল আর কমিউনিকেশন, হচ্ছে নাকি মনিটর না কমিউনিকেশন কন্ট্রোল করা যাবে না। হ্যাঁ, মনিটর কমিউনিকেশন নাকি? জি, মনিটর কমিউনিকেশন। হ্যাঁ, সো এই তিনটা প্রসেসে কিন্তু এই টপিকটাতে আলোচনা হয়েছে। যে আমার প্রজেক্টে আমরা জানি, আমরা কিন্তু কোন একটা জায়গায় দেখেছি অলরেডি যে 90% অফ প্রজেক্ট ম্যানেজার্স টাইম ইজ কমিউনিকেশন। সো কমিউনিকেশন এক ভেরি ক্রিটিক্যাল, ভেরি ক্রুশিয়াল ফর প্রজেক্ট সাকসেস। সো আমরা এখানে আসলে মেইনলি তিনটা অ্যাক্টিভিটি করি বা তিনটা প্রসেস করি। একটা হচ্ছে যে প্ল্যান কমিউনিকেশন ম্যানেজমেন্ট। তার মানে হচ্ছে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে কি কি কমিউনিকেশন রিকোয়ারমেন্ট আছে থ্রু আউট দ্য প্রজেক্ট, এবং কোন স্টেক হোল্ডারের কি ধরনের কমিউনিকেশন লাগবে, এবং কত ফ্রিকোয়েন্টলি সেই কমিউনিকেশনটা করতে হবে, কোন ফরম্যাটে করতে হবে, কোন ল্যাঙ্গুয়েজে করতে হবে, কে রেসপন্সিবল কমিউনিকেশনটা করার জন্য, এবং কাকে দিতে হবে। ঠিক আছে, এই সব জিনিসগুলো আমরা আসলে প্ল্যান করি, প্ল্যান কমিউনিকেশন। এবং আমরা কোন টুল ইউজ করব কমিউনিকেশন করার জন্য, সেই জিনিসগুলো আমরা হচ্ছে প্ল্যান কমিউনিকেশনে করি। সেকেন্ড হচ্ছে সেই প্ল্যান অনুযায়ী আমরা থ্রু আউট দ্য প্রজেক্ট ম্যানেজ কমিউনিকেশনের প্রসেসে আমরা কমিউনিকেট করি, যাকে যেটা ডেলিভারি দেওয়ার কথা, যে টাইমে, যে ফরম্যাটে, যে ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা দিই। আর মনিটর কমিউনিকেশন মানে হচ্ছে যে আমরা আসলে মনিটর কন্ট্রোল করে দেখি যে আমাদের প্ল্যান এবং ম্যানেজের মধ্যে আমরা যে এক্সিকিউশন করতেছি প্ল্যানিং কমিউনিকেশনটা, সেটা ঠিক আছে কিনা বা কোনো ইমপ্রুভমেন্ট করতে হবে কিনা। তো এই জিনিসগুলি আমরা এই সেকশনটাতে আলোচনা করি। সো প্রথম হচ্ছে এনাবলার হচ্ছে অ্যানালাইজ কমিউনিকেশন নিডস অফ অল স্টেক হোল্ডার্স। যারা আমাদের প্রজেক্টের স্টেক হোল্ডার, যাদেরকে আমরা অলরেডি আইডেন্টিফাই করছি কোথায়, স্টেক হোল্ডার রেজিস্টারে। সো তাদেরকে আমাদের দেখতে হবে যে তাদের কি কি রিকোয়ারমেন্ট আছে, কমিউনিকেশন রিকোয়ারমেন্ট আছে। দেন আমরা কি কি মেথডে কমিউনিকেশন করতে পারি, এবং কি কি টুল টেকনোলজি আমরা ইউজ করব, চ্যানেলস গুলো কি হতে পারে, কত ফ্রিকোয়েন্সিতে আমরা করব, লেভেল অফ ডিটেল। যেমন আমরা যত মানে টপ ম্যানেজমেন্টে যাব তত লেভেল অফ ডিটেল কম হবে, তাই না? তখন আমরা আসলে সামারি গুলো বলবো। আর যখন লোয়ার লেভেলে থাকবে আমাদের, তখন আসলে আমরা অনেক ডিটেল কমিউনিকেশন করবো। তো সেই জিনিসগুলো আমাদেরকে সেট করতে হবে, প্ল্যান করতে হবে। কমিউনিকেট প্রজেক্ট ইনফরমেশন আপডেটস ইফেক্টিভলি। যখন যে প্রবলেম হবে বা যে কমিউনিকেশন করার দরকার সেটা আমরা করব, এবং যাতে ইফেক্টিভ হয় সেটা আমরা মনিটর এবং কন্ট্রোল ম্যানেজের মধ্যে রাখবো। কনফার্ম কমিউনিকেশন ইজ আন্ডারস্টুড এন্ড ফিডব্যাক ইজ রিসিভড। দিস ইজ ভেরি ক্রিটিক্যাল, তাই না? কমিউনিকেশন করে গেলাম, কিন্তু যাকে কমিউনিকেট করতেছি সে বুঝতেছে না, তাই তো কোনো লাভ হলো না। সো কমিউনিকেশন যেটা করছি সেটা যাতে বোঝে, সেটাকে এনশিওর করতে হবে। এবং ফিডব্যাক কিন্তু কি, আমরা কমিউনিকেশনে বলি, এখানে একটা সুন্দর টার্ম ইউজ করছে কমিউনিকেশনে, যে টু ওয়ে স্ট্রিট। কমিউনিকেশন হচ্ছে টু ওয়ে স্ট্রিট, একমুখী রাস্তা না। সো যাকে আপনি সেন্ডার আবার রিসিভার দুইজনে আসলে যাতে কোলাবরেট হতে পারে এবং বুঝতে পারে যে আসলে সেন্ডার কি বলতেছে এবং রিসিভার কি বুঝতেছে। সো কমিউনিকেশন ইজ এ টু ওয়ে স্ট্রিট। এই সেন্টেন্সটা দেখবেন স্টুডেন্ট ম্যানুয়ালে আছে। সো আমরা কি টুল ইউজ করবো, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান। ওই যে আমরা বললাম প্ল্যান করে আমরা, হ্যাঁ, কি কি কমিউনিকেশন করতে হবে, কার সাথে করতে হবে, কি ফরম্যাটে করতে হবে, এই সব প্ল্যান করে আমরা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে রাখবো। এখানে প্রায় 12-13টা আইটেম আছে কমিউনিকেশন প্ল্যানে। এটা খুবই ইম্পর্টেন্ট যে কোন কোন আইটেম থাকে কমিউনিকেশন প্ল্যানে, তার উপরে কিন্তু পরীক্ষায় 2-3টা প্রশ্ন পাবেন। হ্যাঁ, অপশন দিয়ে বলবো যে এখানকার মাল্টিপল রেসপন্স আর কি, যে 5টার মধ্যে কোন 3টা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান থাকে, কিংবা বলবে যে 5টার মধ্যে কোন একটা কমিউনিকেশন প্ল্যান থাকে না। প্রজেক্ট কমিউনিকেশন মানে হচ্ছে আমরা যখন এক্সিকিউশন করতেছি কমিউনিকেশন, তখন আসলে বিভিন্ন কমিউনিকেট করবো, আমরা ইমেল করবো, প্রেজেন্টেশন দেবো, তাই না, মিটিংস করবো, কনফারেন্স করবো, অল আর প্রজেক্ট কমিউনিকেশনস, ডিফারেন্ট টাইপ অফ কমিউনিকেশনস। তাহলে এই যে আমরা কমিউনিকেশন করতেছি, ম্যানেজ কমিউনিকেশন, তার মেইন আউটপুট হচ্ছে আসলে প্রজেক্ট কমিউনিকেশন। স্টেক হোল্ডার রেজিস্টার লাগবে, নাহলে আমাদের বুঝতে পারবো না যে কাদের সাথে আমাদের কমিউনিকেট করতে হবে এবং তাদের রিকোয়ারমেন্ট কি। এবং আমরা যে কমিউনিকেট করবো তখন আসলে ওয়ার্ক প্রসেস, ডাটা, ইনফরমেশন এবং বিভিন্ন চেঞ্জ যে হবে, সেই চেঞ্জটা কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডারকে আপডেট করতে হবে। আচ্ছা, স্টেক হোল্ডার অ্যানালাইসিস করতে হবে রিকোয়ারমেন্টকে বোঝার জন্য, কার কি রিকোয়ারমেন্ট আছে। আর ফিডব্যাকের উপর ডিপেন্ড করে বা ইফেক্টিভ হচ্ছে কিনা তার উপর ডিপেন্ড করে আমাদেরকে কমিউনিকেশন প্ল্যানটা আপডেটও করতে হবে আমাদের। ওকে, আর আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, আন্ডারস্ট্যান্ড এন্ড প্র্যাকটিস সেন্ডার রিসিভার মডেল। এটা নিয়ে আমরা কথা বলবো, এটা পিএমবকেও আছে, এখানেও সুন্দর একটা
ফিগার আছে, এবং এখান থেকে একটা প্রশ্ন পাবে সেন্ডার রিসিভার মডেল থেকে। ঠিক আছে, তাহলে প্রথম আমরা আলোচনা করতেছি যে কম্পোনেন্টস অফ প্রজেক্ট কমিউনিকেশন। সো প্রজেক্ট কমিউনিকেশন কি হবে? নানান ধরনের আমরা কমিউনিকেশন করবো, যেটা একটু আগে বললাম, ইমেল করা, প্রেজেন্টেশন দেওয়া, কনফারেন্সিং করা, চ্যাটিং করা। সো এটা কার সাথে হবে? ইন্টারনাল এক্সটার্নাল স্টেকহোল্ডারের সাথে। ফর্মাল হবে, সামটাইমস ইনফর্মাল হবে, হাইরার্কিক্যাল ফোকাস হবে, সিনিয়র ম্যানেজমেন্টকে দিচ্ছেন, পিআর কে দিচ্ছেন বা টিম মেম্বারকে দিচ্ছেন, এবং সেটার উপর ডিপেন্ড করে কিন্তু কন্টেন্টটা ডিফারেন্ট হবে। যেমন সিনিয়র ম্যানেজমেন্টকে আপনি সামারি দিবেন, আর হয়তো পিআর কে বা লোয়ার ম্যানেজমেন্টকে আপনি বা মিডল ম্যানেজমেন্টকে ডিটেল দিবেন। অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, রিটেন আর ওভারঅল। তার মধ্যে আবার কি আছে? টোনের উপর ডিপেন্ড করে, যে আপনি আসলে টোন দেখে বোঝা যায়, শুনে বুঝতে পারি আমরা যে আসলে কমিউনিকেশনটা কিরকম হচ্ছে আর কি। ইনফ্লেকশন, তাই না? why you do this আর why you do this, এরকম যদি কোনো এক জায়গায় আমি প্রেসার ক্রিয়েট করি, তাহলে কিন্তু প্রশ্নটা একটু ডিফারেন্ট হয়ে যায়, এবং তার মিনিংটাও কিন্তু অন্যরকম হয়ে যায়। নন ভার্বাল জেস্টার্স, এটাও আপনাকে খেয়াল করতে হবে কমিউনিকেশন সময়। নন ভার্বাল কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু অ্যাজাইলে কিন্তু বলি কি, যে ফেস টু ফেস মিটিং হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ মিটিং। এটা শুধু অ্যাজাইলের জন্য না, সব জায়গায় দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট, রাইট? সো কারণ কি, তখন আসলে নন ভার্বাল জেস্টার গুলো বোঝা যায়। ফলে যে সেন্ডার বা যে রিসিভার যখন ফেস টু ফেস হয়, তখন কিন্তু কমিউনিকেশনটা আরো ইজি হয় এবং ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হয়। খুবই চমৎকার এবং সহজ একটা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান এখানে দিছে। অনেকে এটা প্র্যাকটিস করে, মানে পুরো ডিটেইল কমিউনিকেশন না লিখে একটা টেবিলেই মেইনটেইন করে। ঠিক আছে, এটা কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন। এখানে আরো হয়তো কয়েকটা কলাম বাড়ালে আরো সুন্দর হবে। যেমন আমার স্টেক হোল্ডার কারা, কি স্টেক হোল্ডার কারা, দ্য ক্যাটাগরি অফ স্টেক হোল্ডার, তাদের নাম এখানে লিখলাম। কার সাথে কি মেথডে আমি কমিউনিকেট করবো, কিক অফ মিটিংয়ে কাকে কাকে রাখবো। এক্সট্রানেট মানে কি? এক্সট্রানেট এটা একটু আসলে আইটি বেস, মানে আপনি যদি এক্সট্রানেট ইউজ করেন। হ্যাঁ, আচ্ছা, এক্সিকিউটিভ স্টিয়ারিং কমিটি, তারপরে ইমেল দিবেন, স্ট্যাটাস মিটিং করবেন, এই যেগুলো হচ্ছে কমিউনিকেশন মেথড। কার সাথে আপনি কোন মেথডে কমিউনিকেট করবেন। তারপরে ফ্রিকোয়েন্সি বলা আছে, টাইমিংটা, কারোর সাথে হয়তো আপনি যেটা হচ্ছে কিক অফ মিটিং করবেন স্টার্ট অফ দ্য প্রজেক্টে। আর কোন একটা, যেমন আমরা ইমেইলে স্ট্যাটাস আপডেট দিচ্ছি, সেটা উইকলি ফ্রাইডেতে 2 PM আমরা দেব। তার মানে কি, এটা প্রতি সপ্তাহে শুক্রবারে 2টার সময় আমরা উইকলি স্ট্যাটাস মিটিং দেব আমাদের ক্লায়েন্ট রেসপন্সিবলকে। কে রেসপন্সিবল? প্রজেক্ট ম্যানেজার। এই যে মানে কে রেসপন্সিবল খুবই ইম্পর্টেন্ট। এবং এটা করার জন্য যদি কোনো নোট বা গাইডলাইন বা কমেন্ট থাকে, সেটা আপনি এখানে লিখে রাখেন। হ্যাঁ, যে এটা কোন ফরম্যাটে হবে, কোন ল্যাঙ্গুয়েজে হবে, এইভাবে আপনি আরো ডেসক্রিপটিভ লিখে রাখতে পারেন। সো এই ছোট্ট একটা টেবিল দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন আপনার কমিউনিকেশন ম্যানেজমেন্ট কাম। সো এটা কিন্তু খুবই হেল্পফুল, এবং প্রজেক্টে কিন্তু কমিউনিকেশন ম্যানেজমেন্ট থাকতেই হবে। কারণ আমরা জানি যে কমিউনিকেশন যদি ফেল করে বা যদি না হয়, তাহলে কিন্তু খুবই নেগেটিভ ইম্প্যাক্ট আছে। আর কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে আরো কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এসকেলেশনটা। এসকেলেশন মানে কোন লেভেলের ইনফরমেশন কোথায় আপনি এসকেলেট করবেন যদি থ্রেশহোল্ড করে যায়। তারপরে হচ্ছে আমরা অনেক সময় ফ্লো চার্ট ইউজ করতে পারি ইনফরমেশন ফ্লোটা দেখানোর জন্য, যে আমাদের ইনফরমেশনটা কিভাবে কোথায় ফ্লো করবে, একটা রিপোর্ট কোথায় কোথায় যাবে। আপনি যদি ফ্লো চার্ট ড্র করেন, তাহলে আসলে মিস হওয়ার চান্স কম। আর যেটা ফ্লো চার্ট তৈরি করা হয় গ্রাফিক্যাল, সেটা আসলে ইজিলি আমাদের জন্য আন্ডারস্ট্যান্ডেবল হয়। সো কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে এই জিনিসগুলো কিন্তু থাকবে। কয়টা আইটেম আছে দেখেন, 9টা 12টা 15টা আইটেমের কথা এখানে বলা আছে। সবই ম্যান্ডেটরি এরকম না, কিন্তু এই আইটেমগুলো মনে রাখতে হবে, কারণ যে বলছিলাম পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, এবং আমরা কি করতে পারি, গ্লোসারিও রাখতে পারি, কমন টার্মিনোলজি, যাতে সবাই বুঝতে পারে যে আমি এই টার্ম দিয়ে কি বুঝাচ্ছি। আর মেইনলি আমরা ওই কলামে যা দেখলাম সেগুলো কিন্তু একদম খুবই বেসিক, ওটা থাকতেই হবে। কোন পারসন রেসপন্সিবল, হ্যাঁ, এবং কখন দিবে, ফ্রিকোয়েন্সি, এবং কারা ইনফরমেশনটা রিসিভ করবে। প্রথম কলামে যেটা ছিল স্টেক হোল্ডারদের নাম। আচ্ছা, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান করার সময় আমরা কি করি, আসলে কমিউনিকেশন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করি, যে কার কি ধরনের রিকোয়ারমেন্ট আছে, কোন স্টেক হোল্ডারের কোন মানে স্পন্সরের কিরকম রিকোয়ারমেন্ট আছে, এক্সটার্নাল স্টেক হোল্ডারের কিরকম রিকোয়ারমেন্ট আছে। তারপর যদি রেগুলেটরি বোর্ড আমাদের স্টেক হোল্ডার হয়, তাহলে তার রিকোয়ারমেন্ট কি,
তো সেই জিনিসগুলোকে আমরা বলতেছি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে, যে আর্জেন্সি অফ ইনফরমেশন, আর্জেন্সি অফ কমিউনিকেশন। কোন ধরনের ইনফরমেশন আপনাকে কত আর্জেন্ট, তার উপর বেস করে কিন্তু আপনাকে সেই তত ফ্রিকোয়েন্টলি তত কুইকলি আপনাকে কমিউনিকেশন করতে হবে। আর হচ্ছে তার উপর, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার টুল ইউজ করতে হবে। আপনার এমন একটা এমার্জেন্সি সিচুয়েশন যেটা আসলে আপনাকে এখনই জানানো দরকার আপনার বসকে, আপনার ম্যানেজারকে। এখন আপনি যদি ফোন না দিয়ে ইমেল করে বসে থাকেন তাহলে হবে? তাহলে কি হবে? ইমেল সে কখন খুলবে উই ডোন্ট নো। কিন্তু এটা একটা এমার্জেন্সি সিচুয়েশন যেটা আমার এখনই 10 মিনিটের মধ্যে আমার একটা কমেন্ট দরকার বা একটা ডিসিশন দরকার। সো ইউ মাস্ট ইউজ ইউর ফোন দেন। সো এই জিনিসগুলো আমরা কমিউনিকেশন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করব, যেটা আমাদের কমিউনিকেশন প্ল্যানে হেল্প করবে। আচ্ছা, নানান ধরনের কমিউনিকেশন আমরা ইউজ করি, তাই না? সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে ফেস টু ফেস মিটিংস, সেই জন্য এটা টপে আছে। আর আরো দেখেন ভিডিও এবং ভিডিও কনফারেন্সিং, যেটা আমরা এখন করতেছি, এই যে এখন করতেছি, এবং আমাদের কোভিডে আসলে এটা সবচেয়ে বেশি প্র্যাকটিস হচ্ছে। ইমেইল করা, ফ্যাক্স করা, ইনস্ট্যান্ট মেসেজিং, হোয়াটসঅ্যাপ, তাই না? তারপর টেক্সট মেসেজিং, প্রিন্ট মিডিয়া এন্ড ডকুমেন্টস, সোশ্যাল মিডিয়া, কোম্পানি ওয়েবসাইটের থ্রুতে আমরা কমিউনিকেট করতে পারি। এবং অনেক সময় বড় বড় প্রজেক্টে আমরা প্রজেক্টের জন্যই আলাদা আমরা প্রজেক্ট সাইট তৈরি করি, যার থ্রুতে ফুল প্রজেক্টের কমিউনিকেশন আমরা করি। এই যে প্রতিটা কমিউনিকেশনের বেনিফিট, ডিসবেনিফিট, অ্যাডভান্টেজ, কোন জায়গায় কোনটা ইফেক্টিভ, এটা নিয়ে কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালে খুব ডিটেইল আছে, প্রায় 1-1.5 পৃষ্ঠা। হ্যাঁ, তো এটা একটু পড়তে হবে, কারণ পরীক্ষার জন্য ইম্পর্টেন্স আছে আর কি। আর আপনার কাজের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা, যে কোথায় আসলে কোনটা ইউজ করবে। যদি এটা পুরোটাই আসলে আমরা এমনি বুঝতে পারি, যারা কাজ করতেছে এতদিন ধরে, উই নো যে কোন জায়গায় কোনটায় ইউজ করতে হবে। এই ছবিটা একটা বই থেকে নিছি, মানে এটা মানে এমন না যে এটা একদম অ্যাকুরেটলি এরকমই, কিন্তু দেখেন আমরা বুঝতে পারছি যে ব্যান্ডউইথ অফ ইনফরমেশন ডেন্সিটি আর ইন্টারঅ্যাক্টিভিটি, effectiveness of different communication channels. ফেস টু ফেস দেখেন সবচেয়ে কি এফেক্টিভ, তাই না? সবচেয়ে ইন্টারঅ্যাক্টিভ। এরপরে এই যে পেপার হচ্ছে সবচেয়ে কি, একটা পেপার দিয়ে দিলেন ডকুমেন্ট, সে কি বুঝলো না বুঝলো উই ডোন্ট নো আসলে, তাই না? সো এই যে আমরা যখন ইউজ করব আমাদের কমিউনিকেশন টাইপ, তখন আসলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আসলে কোন জায়গায় কোনটা আসলে ইউজ করা উচিত। কমিউনিকেশন মডেল আমরা পিএমবকে খুব সুন্দর আছে, এখানে খুবই সিম্পল আকারে একটা ড্র করছে। সেটা হচ্ছে যে আমরা যখন কমিউনিকেশন করি তখন কিন্তু 2-3টা পার্টি থাকে, তাই না? 3টা কম্পোনেন্ট থাকে, ঠিক আছে? একটা হচ্ছে সেন্ডার, একটা হচ্ছে রিসিভার, আর হচ্ছে মাঝখানে মিডিয়াম, যার থ্রুতে যাবে। আর 5টা স্টেপস থাকে, ঠিক আছে? 5 স্টেপস। প্রথমে কি, সেন্ডার যে কথাটা বলতে যাচ্ছে বা যা ইনফরমেশন দিতে যাচ্ছে এনকোড করে, সেটা মিডিয়ামের থ্রুতে কি হয়, ট্রান্সমিট হয়ে রিসিভার কাছে যায়, রিসিভার ওটাকে ডিকোড করে বোঝার চেষ্টা করে, বোঝে, আর সে অ্যাকনোলেজ করে যে হ্যাঁ আমি এটা পাইছি, ঠিক আছে? আর এনকোড করে আবার সে ফিডব্যাক পাঠায় কাস্টমার সেন্ডারকে, যেটা ডিকোড হয়। তাহলে আমরা এখানে 5টা কি পাচ্ছি, একটা হচ্ছে এনকোড, একটা হচ্ছে ডিকোড, একটা হচ্ছে অ্যাকনোলেজ, একটা হচ্ছে ফিডব্যাক রেসপন্স, আর কি ট্রান্সমিট মেসেজ। আর এখানে একটা জিনিস আছে দেখেন, নয়েজ। যখন আমরা পাঠাচ্ছি তখন কিন্তু নয়েজ অ্যাসোসিয়েট হতে পারে, আর যখন আমরা রিসিভ করতেছি তখন কিন্তু নয়েজ অ্যাসোসিয়েট হতে পারে। সো এই নয়েজ কিন্তু আমি আগে বলেছিলাম যে এটা কিন্তু ইলেকট্রনিক নয়েজ না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে আমি হয়তো এমন ভাষা ইউজ করলাম বা আমি এমন ভাবে কথা বললাম যাকে বলতেছি সে কিছু বুঝতে পারতেছে না, এরকম যাতে না হয়। না, আপনার অডিয়েন্স অনুযায়ী আসলে আপনাকে সেইভাবে আসলে এক্সাম্পল দিতে হবে বা কথা বলতে হবে, যাতে সে বুঝতে পারে যে তাকে কি বলা হচ্ছে। এটা শুধু এরকম নয়েজ না যে ইলেকট্রনিক নয়েজ, যার কারণে আমরা কথা বলতে বলতে অনেক সময় হয় না যে কল ড্রপ করে, সেটা তো আছেই, তার সাথে আসলে আপনাকে এই বিষয়টাও দেখতে হবে, ম্যানেজমেন্ট বিষয়টা। আচ্ছা, কমিউনিকেশন মেথড, এটা পিএমবকে অনেক ডিটেল আছে। তা আমরা জানি যে আসলে 3 ধরনের কমিউনিকেশন মেথড আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে পুশ। হ্যাঁ, পুশ মানে হচ্ছে যেমন একটা কি করা, টেলিভিশনে একটা ঘোষণা দিয়ে দিলাম, দ্যাট ইজ পুশ।
ইমেল দিয়ে দিলাম পুশ। তাহলে পুশের সমস্যা কি? পুশের সমস্যা হচ্ছে যে আসলে বুঝছে কিনা, ইভেন অনেক সময় রিসিভ করছে কিনা এটাও জানা যায় না। ধরেন এই যে প্রায় রাজুক বা মানে সিটি কর্পোরেশন মাইকিং করে মানে কি এটা কি সবাই কি শুনতে পারছে বা সবাই বুঝতে পারছে? নাও কিন্তু হতে পারে, অনেকে শুনেই না বা শুনতেই পারে না। সো আমরা পুশ ইউজ করতে পারি। পুল মানে হচ্ছে যে আমরা এক জায়গায় নলেজ আছে, ইনফরমেশন আছে, আমরা ওখান থেকে পুল করে নিলাম। যেমন আমরা গুগল সার্চ যেটা ইউজ করি, তাই না? ইউটিউব থেকে আমরা অনেক কিছু শিখি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি পুল। ইন্টারেক্টিভ মানে যেটা সবচেয়ে ইফেক্টিভ, এই কয়টার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ কোনটা? ইন্টারেক্টিভ। যেমন ফেস টু ফেস মিটিং করা, টেলিফোনে কথা বলা, ভিডিও কনফারেন্সিং করা, অদার ইন্টারেক্টিভ, যেখানে আমরা সেন্ডার রিসিভার একই সাথে ইন্টারেক্ট করতে পারছি। তো কোন জায়গায় কোনটা ইউজ করতে হবে সেটা বুঝতে হবে, এবং কোনটা কোথায় বেনিফিট আছে, ডিসবেনিফিট আছে এটা বুঝতে হবে। সো পিএমবকে ডিটেল আছে, স্টুডেন্ট ম্যানুয়ালও সুন্দর আছে। ফিডব্যাক খুবই ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম টু ওয়ে স্ট্রিট। ফিডব্যাক নিতে হবে আপনি যার সাথে কথা বলতেছেন, তাহলে আসলে বুঝতে পারবেন যে আসলে সে বুঝলো কিনা, তাই না? সো ফিডব্যাকের মাধ্যমে আসলে কমিউনিকেশনটা আসলে ইফেক্টিভ হবে। সো সেটাকে ইনশিওর করতে হবে। ঠিক আছে। সো গাইডলাইন্স টু ইফেক্টিভলি ম্যানেজ কমিউনিকেশন, এটা আসলে ওই যে একদম আমরা যেটা করলাম, প্ল্যান তৈরি করা, কমিউনিকেশন রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করা, তারপরে সেই প্ল্যান অনুযায়ী ম্যানেজ করা ইফেক্টিভলি, এবং কি করা, প্ল্যানটা যখন তৈরি হয়ে যাবে, এই কথাটা কিন্তু আমরা পিএমবক থেকে সবাই জানি, যখন কোনো প্ল্যান তৈরি হয় সেটা কিন্তু পার্ট অফ কি হয়? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। তাহলে কমিউনিকেশন ম্যানেজ প্ল্যানও কিন্তু পার্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এবং ইন্টিগ্রেট করতে হবে সেটার সাথে ওভারঅল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। এবং যখন প্ল্যানটা তৈরি হয়ে যাবে, তারপর লাস্ট কাজ কি? এটা আমি একটু এই জন্য বলতেছি, এটা নিয়ে প্রশ্ন পাবেন। ডিস্ট্রিবিউট দ্য প্ল্যান টু প্রজেক্ট স্টেক হোল্ডার্স। কমিউনিকেশন প্ল্যানটা যাতে সবাই জানে যে আসলে আমাদের কমিউনিকেশন প্ল্যানটা কি, স্ট্র্যাটেজিটা কি। অলরাইট। সো কমিউনিকেশন প্ল্যানের কিন্তু আপনার এক্সারসাইজ আছে, ঠিক আছে? পাঁচটা এক্সারসাইজ আছে। এই 5টা এক্সারসাইজ আপনারা নিজেরা করবেন, করে আমাকে বলবেন যে কি কত পেলেন। 1 থেকে 5 আছে, 5টার মধ্যে প্রথমটা জাস্ট ডেসক্রিপটিভ অ্যান্সার, বাকি 4টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে। তো এই 4টা প্রশ্নের অ্যান্সার দিয়ে বলবেন যে কে কত পেলাম আমরা। আচ্ছা, আমরা একটু পুশ করি, আমাদের আরেকটা টপিক মনে হয় আজকে শেষ করা দরকার। সো আমি যাচ্ছি আবার স্লাইডে। আচ্ছা, এরপরে দেখেন যে টপিকটা আমাদের ছিল সেটা আমরা অলরেডি দেখছি, ফলে আমি আর যাবো না, এর ভিতরে ঢুকবো না। এনগেজ স্টেক হোল্ডার্স, এটা আমরা একটা ক্লাসে আলোচনা করছিলাম। হ্যাঁ, স্টেক হোল্ডারকে অ্যানালাইজ করা, ক্যাটাগরাইজ করা, এবং সেই ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে আসলে এনগেজ করা। এই যে আমি যে ক্যাটাগরিগুলো আমরা পড়ছি, এটা কিন্তু অন্য একটা টপিকেও আছে, বিল্ডার টিমের মধ্যে এই ক্যাটাগরিগুলো কিন্তু আছে। ওখানে ইনফ্লুয়েন্স ডায়াগ্রামটা আছে, ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম মানে সার্কেল করে এনগেজমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করবেন, প্ল্যান তৈরি করবেন। এই যে আমরা এটা কিন্তু দেখছিলাম না, আনঅ্যাওয়্যার, রেজিস্ট্যান্ট, নিউট্রাল, এবং আসলে ডি এবং সি, এই টেবিল থেকে কিন্তু অবশ্যই 2-3টা প্রশ্ন আসবে পরীক্ষায়। ফলে এখানে যাতে কোনো গ্যাপ না থাকে এবং যাতে ভুলে না যান, তাহলে এখানে এনগেজমেন্ট, এটাকে বলা হচ্ছে এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স। ইনিশিয়ালি আপনি দেখলেন যে আপনার স্টেক হোল্ডারদের কোন স্টেজে আছে, স্টেজ কয়টা? 5টা। আর আমরা কি করতে যাচ্ছি? কারেন্ট এনগেজমেন্ট লেভেল হচ্ছে সি, আর ডি হচ্ছে ডিজায়ার্ড এনগেজমেন্ট লেভেল। তাহলে আমরা ডিজায়ার্ড কাকে কোথায় চাচ্ছি? ডি মানে ডিজায়ার্ড। তো যাকে, যে এখানে সিতে আছে, তার মানে কি এখনো সে এই অবস্থায় আছে, তাকে দরকার ডিতে। তার মানে আমাদের কেমন এনগেজমেন্ট স্ট্র্যাটেজি নিতে হবে, হ্যাঁ, এবং যাতে সে সি থেকে ডিতে আসতে পারে। ওকে, ঠিক আছে। এরপরে আমরা যে টপিকটা আজকে দেখবো সেটা হচ্ছে, এটা এক্সারসাইজটা আমরা করেছিলাম, তাই না? ক্লাসে করছিলাম। আচ্ছা, টপিক ই, সেটা হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট আর্টিফ্যাক্টস। এই টপিকটা নতুন, পিএমবকেও আর্টিফ্যাক্ট শব্দটা খুব একটা ইউজ হয় নাই। আর্টিফ্যাক্ট শব্দটা আসলে অ্যাজাইলে ইউজ হয় খুবই, ঠিক আছে? সো আমরা যে নানান ধরনের ডকুমেন্টের কথা বলছি অলরেডি, যে নানান প্ল্যান তৈরি করি আমরা, 4 ধরনের ডকুমেন্টের কথা আমি কিন্তু বোধহয় আগেও মেনশন করছি, তাই না?
পিএমবকে বা স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন 4 ধরনের ডকুমেন্টের কথা বলা আছে। একটা হচ্ছে প্ল্যানিং ডকুমেন্ট, একটা হচ্ছে প্রজেক্ট ডকুমেন্ট পিডি, একটা হচ্ছে কি বিজনেস ডকুমেন্ট মনে আছে, আর একটা হচ্ছে প্রকিউরমেন্ট ডকুমেন্ট। সো প্ল্যানিং ডকুমেন্ট কয়টা? 18টা। এর সাথে একবার এর সাথে একটা নতুন এবার বলা হয়েছে, সেটা হচ্ছে কি আমরা পড়ি নাই এখনো, যদি একবার দেখছিলাম সেটা হচ্ছে কি বলে ওটাকে, সি দিয়েছিল, একটা বিজনেস টপিক আছে, টপিক হচ্ছে এ 5.a আর কি, কমপ্লায়েন্সের প্ল্যান করা, প্ল্যান কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট। সেটা কিন্তু আরেকটা নতুন প্ল্যান, তার মানে 19টা প্ল্যানিং ডকুমেন্ট। আর প্রজেক্ট ডকুমেন্টের কথা স্টুডেন্ট ম্যানুয়ালে আছে এবং পিএমবকে পাবেন ইন্টিগ্রেশন চ্যাপ্টারে 33টা প্রজেক্ট ডকুমেন্টের কথা পিএমবক মেনশন করছে। থ্রুআউট দ্য প্রজেক্ট ইউ ক্যান ইউজ দোজ ডকুমেন্টস। অলরেডি অনেক ডকুমেন্ট নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। তারপরে হচ্ছে বিজনেস ডকুমেন্ট কয়টা মনে আছে? একটা হচ্ছে বিজনেস কেস, একটা হচ্ছে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান, ঠিক আছে? আর আরেকটা কি প্রকিউরমেন্ট ডকুমেন্ট, এটা আসলে দেশের উপরে অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে নানান ধরনের প্রকিউরমেন্ট ডকুমেন্ট তৈরি হয়। জেনারেলি আমরা আরএফপি, আরএফকিউ এই ধরনের ইউজ করি এবং এর সাথে আরো আনুষঙ্গিক ডকুমেন্ট ইউজ হয়, স্পেশালি কন্ট্রাক্ট ডকুমেন্ট ইউজ হয়। সো এগুলিকে আমরা বলতেছি আর্টিফ্যাক্টস। সো অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম আমাদেরকে এনশিওর করতে হবে যাতে এই প্ল্যানিং ডকুমেন্ট গুলো তৈরি হয়, প্রজেক্ট ডকুমেন্ট গুলো তৈরি হয়, বিজনেস কেস, বিজনেস বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করি আমরা, এবং প্রকিউরমেন্ট ডকুমেন্ট গুলো তৈরি হয়, ঠিক আছে? সো আপনারা দেখবেন যে এই সেকশনটা শুরুতেই দেখবেন যে এক্সাম্পল দেওয়া আছে যে কি কি আর্টিফ্যাক্টস আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউজ করি, সেখানে এগুলোর মেনশন পাবেন। আর তারপরে দেখবেন যে অ্যাজাইলে আমরা স্পেশাল, এর বাইরে অ্যাজাইল স্পেসিফিক কিছু ডকুমেন্ট আছে, যেমন কি প্রোডাক্ট ব্যাকলগ। কি এত ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে নাই। প্রোডাক্ট ব্যাকলগ অ্যাজাইলের একটা ডকুমেন্ট। ইটারেশন ব্যাকলগ মনে আছে? ইটারেশন ব্যাকলগ সেটা কিন্তু অ্যাজাইলের একটা ডকুমেন্ট, ঠিক আছে? সো দেখবেন স্টুডেন্ট ম্যানুয়ালে মেনশন করা আছে যে অ্যাজাইলে আমরা স্পেশালি আরো কি কি বিশেষ আর্টিফ্যাক্ট ইউজ করি। সো আপনি যাই করেন না কেন, অ্যাজাইল করেন না, ট্রেডিশনাল করেন আর হাইব্রিড করেন, আপনার একটা দায়িত্ব হচ্ছে যাতে সমস্ত প্রজেক্ট ডকুমেন্ট ক্রিয়েট হয়, এবং শুধু ক্রিয়েট হলে হবে না, থ্রু আউট দ্য প্রজেক্ট সেটা আমরা যাতে ম্যানেজ করি। সেটাকে বলা হচ্ছে আর্কাইভিং ম্যানেজমেন্ট কিংবা আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট। তো সেটা নিয়ে আমরা কথা বলবো। আমার মনে বেশি সময় লাগবে না, জাস্ট 10 মিনিটস লাগবে। ওকে, তাহলে আমাদের টার্গেট কি? ডিটারমাইন এনাবলার্স কি কি আছে, ডিটারমাইন দ্য রিকোয়ারমেন্টস ফর ম্যানেজিং প্রজেক্ট আর্টিফ্যাক্টস, কি কি আর্টিফ্যাক্টস আমরা ইউজ করবো এবং সেটা যাতে প্রডিউস হয় এবং সেটা যাতে আমরা ইউজ করি। ভ্যালিডেট দ্যাট দ্য প্রজেক্ট ইনফরমেশন ইজ কেপ্ট আপডেটেড, ভেরি ইম্পর্টেন্ট। যে আমি প্ল্যান করে রাখলাম কিন্তু সেটা আপডেট করলাম না। হ্যাঁ, রিস্ক স্টেকহোল্ডার রেজিস্টার তৈরি করছি কিন্তু আপডেট করছি না। কিন্তু এইসব বেশিরভাগই ডকুমেন্ট কিন্তু আমরা বারবার বলতেছি অল দিস ডকুমেন্টস আর লিভিং ডকুমেন্ট, তাই না? স্ট্যাটিক না। কিন্তু এখানে মেইনলি প্রজেক্ট চার্টারটা মোটামুটি স্ট্যাটিক হয়, বাকি সব ডকুমেন্টে কিন্তু কি হয়, চেঞ্জ হতে পারে। সো সেটাকে আপডেটেড রাখতে হবে, কন্টিনিউলি অ্যাসেস ইফেক্টিভনেস অফ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য প্রজেক্ট আর্টিফ্যাক্টস। যেটা বললাম যে আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট কিংবা আর্কাইভিং ম্যানেজমেন্ট, সমস্ত ডকুমেন্টের যাতে ভার্সন কন্ট্রোল হয়, লেটেস্ট যেটা সেটা যাতে সবার কাছে কমিউনিকেটেড হয়, এবং কোনো ফাইল যাতে হারায় না যায় তার জন্য শেয়ার্ড জায়গায় রাখা, যদি পেপার মেনটেন করেন, আর যদি ক্লাউড বেসড সলিউশন ইউজ করেন যেখানে ডিসপার্স বা ডিস্ট্রিবিউটেড টিম কাজ করে, সেখানে অবশ্যই ক্লাউড বেসড কোনো সলিউশন ইউজ করতে হবে যাতে সবাই এটা শেয়ারডলি ইউজ করতে পারে। এই কথাগুলো কিন্তু এখানে আছে। সো লেটস সি। সো আর্টিফ্যাক্টের ডেফিনেশন তো অলরেডি আমরা ডিসকাস করলাম, যে ডকুমেন্টগুলো আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউজ করি সেটাকে বলা হচ্ছে প্রজেক্ট আর্টিফ্যাক্ট। এই যে এখানে দেখেন, এই যে বলা আছে যে এই কয়েকটা হচ্ছে আমাদের কি ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা ইউজ করি, এবং আমি যে হিসাবগুলো দিলাম 18 বা 19টা 33টা, এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। আর স্পেশালি অ্যাজাইলে আমরা ইউজ করি, তাই না? প্রোডাক্ট ব্যাকলগ, রোড ম্যাপ দেখছি না আমরা, রোড ম্যাপ, প্রজেক্ট ভিশন স্টেটমেন্ট করছি, ভিশন থেকে রোড ম্যাপ তৈরি হয়। কিংবা আমরা ওই যে ভিশন পড়ছিলাম, তারপরে ভিশন স্টেটমেন্ট পড়ছিলাম, রিলিজ প্ল্যানিং। এই যে রোড ম্যাপের পরে কি রিলিজ, কখন আমরা কোনটা রিলিজ করতে যাচ্ছি এবং সেই রিলিজে কি কি ফিচার থাকবে। স্প্রিন্ট ব্যাকলগ,
স্প্রিন্ট ব্যাকলগ কোথা থেকে আসে? স্প্রিন্ট ব্যাকলগটা কোথায় থেকে আসে? রাইট রাইট, প্রোডাক্ট ব্যাকলগ থেকে। স্প্রিন্ট ব্যাকলগ ইজ সাবসেট অফ প্রোডাক্ট ব্যাকলগ। প্রোডাক্ট ব্যাকলগ ইজ দ্য হোল থিং, আর স্প্রিন্ট ব্যাকলগ হচ্ছে তার থেকে যে কয়েকটা জিনিস আমরা এই স্প্রিন্টে ডেলিভারি দেব। এখানে একটা বিষয় হচ্ছে প্রোডাক্ট ইনক্রিমেন্ট, এটা কিন্তু আসলে ডকুমেন্ট না, তাই না? ইট ইজ অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট দ্য ফিজিক্যাল মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। সো এটা আসলে স্ক্রামের একটা আর্টিফ্যাক্ট। স্ক্রামের ডকুমেন্ট এবং ইনক্রিমেন্ট দুইটাকে ওরা আর্টিফ্যাক্ট বলে, এবং অ্যাজাইলে আসলে তাই মিন করা হয়। আর্টিফ্যাক্ট মানে শুধু ডকুমেন্ট না, কিন্তু এখানকার ডেফিনেশনে বলা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা যে ডকুমেন্ট ইউজ করি সেটা হচ্ছে প্রজেক্ট আর্টিফ্যাক্টস। এখানে কিন্তু দুই একটা আসলে এক্সেপশন আছে, সেটা একটা হচ্ছে প্রোডাক্ট ইনক্রিমেন্ট, যেটা অ্যাজাইলে ইউজ হয়, স্পেশালি স্ক্রামে। কনফিগারেশন ম্যানেজমেন্ট, এটা নিয়ে আমরা কথা বলছি যে আপনার প্রোডাক্টের, সার্ভিসের প্রতিটা ডকুমেন্টের এবং প্রতিটা আইটেমের যে আইটেমগুলোর আপনার কনফিগারেশন ম্যানেজ করা দরকার থ্রু আউট দ্য প্রজেক্ট, যাতে কোনো গোলমাল না লেগে যায়। লেটেস্ট কোনটা ভার্সন, লেটেস্ট কোনটা ডকুমেন্ট, এটা যাতে সবাই আপডেটেড থাকে, তো সেটাকে এনশিওর করবে কনফিগারেশন ম্যানেজমেন্টের থ্রুতে। এবং কনফিগারেশন ম্যানেজমেন্টের যে পলিসি, প্রসিডিউর এবং মনিটর এবং কন্ট্রোলের জন্য যে গাইডলাইন আমরা তৈরি করি সেটাকে বলা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম। সো এই দুইটা ইফেক্টিভ থাকতে হবে যখন আমরা এই যে প্রজেক্ট আর্টিফ্যাক্ট নিয়ে কাজ করব। কারণ সবাই যদি আপডেটেড না থাকে যে কোনটা আসলে আমাদের ব্লুপ্রিন্ট, কোনটা লেটেস্ট ড্রয়িং, তাহলে কি হবে? আমরা তো কনস্ট্রাকশনে গিয়ে গোলমাল লেগে যাবে যে আসলে কোনটা লেটেস্ট ড্রয়িং আমাদের, যেটা আমাদের ফলো করতে হবে। ভার্সন কন্ট্রোল, সবাই তো ভার্সন কন্ট্রোল ইউজ করি না আমরা। এই যে আমার এখানে সরি, দেখা যাচ্ছে এই যে ফাইলটা। আচ্ছা, এই ফাইলে খেয়াল করছেন আমার এখানে সেভ আছে না? সেভ, এই অংশটা দেখা যাচ্ছে? সেভ, রাইট রাইট। এখানে দেখেন ভার্সন হিস্টরি আছে, ক্লিক করলে দেখেন ডান দিকে আসছে যে এই ফাইলটা আসলে কখন কখন এডিট করা হয়েছে, কে এডিট করছে, কয়টার সময়, কয় তারিখে এডিট করছে। ঠিক আছে? সো এইটাই আসলে এই টপিকটা আমরা এখানে বলতেছি ভার্সন কন্ট্রোল। আপনি যদি মডার্ন কোনো টেকনোলজি ইউজ করেন, যেমন আমি কি ইউজ করতেছি, এটা ইউজ করতেছি অফিস 365, ফলে আমার কিন্তু একটা ক্লাউড বেসড সলিউশন। ফলে আমি যে আপডেট করতেছি অটোমেটিক্যালি কিন্তু সার্ভারে সিঙ্ক হচ্ছে, যে সেভ হচ্ছে অটোমেটিক্যালি, এবং আমি এট এনি স্টেজ আই ক্যান গো ব্যাক টু মাই প্রিভিয়াস ভার্সন। সো দিস ইজ দ্য বিউটি অফ ইউজিং ক্লাউড বেসড সলিউশন। সো এই ভার্সন কন্ট্রোল আসলে ওই কথাটা বলা হচ্ছে, যদি আমরা রোবাস্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করি, হ্যাঁ, যেমন মাইক্রোসফট প্রজেক্ট যদি ইউজ করেন, বা প্রজেক্ট সার্ভার ইউজ করেন, বা প্রজেক্ট 365 ইউজ করেন, তাহলে আপনি এই ভার্সন কন্ট্রোল ফ্যাসিলিটি বিল্ট ইন পাবেন। বা আমরা যে অফিস ইউজ করতেছি ডকুমেন্টগুলো, কনফিগারেশন ম্যানেজমেন্ট আর ভার্সন কন্ট্রোল এই দুটোর মধ্যে পার্থক্য কি? ভার্সন কন্ট্রোল আসলে মেইনলি বলা হচ্ছে ডকুমেন্টের আর কি, হ্যাঁ, ডকুমেন্টের ভার্সন কন্ট্রোল, ফাইলের এবং ডকুমেন্টের। আর আমরা কনফিগারেশন ম্যানেজমেন্ট বলতে সবকিছুই বোঝাচ্ছি, মানে ভার্সন কন্ট্রোল তো আছেই ডকুমেন্টের, এর সাথে আমরা প্রোডাক্টের, সার্ভিসের, তার কোনো কম্পোনেন্টের, রিলিজের, যেমন রিলিজ 1 2 3 বলতেছি আমরা। এই রিলিজ 1 কিন্তু একটা কনফিগারেশন ম্যানেজমেন্টের নাম, ওই রিলিজের ভার্সন এটা, হ্যাঁ, রিলিজ 1, রিলিজ 2, রিলিজ 1.1, এটা আমরা সব জায়গায় দেখি, 2.3। তো ওভারঅল এটা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট। আর ভার্সন কন্ট্রোল হচ্ছে স্পেশালি ফাইল, এবং আমরা অনেক সময় সফটওয়্যারে কোডিং এর জন্য ইউজ করি। কোডিং আসলে একটা ফাইল, এই ফাইলটার আমরা লেটেস্ট ভার্সনটা নিয়ে কাজ করি, তো তখন আসলে ভার্সন কন্ট্রোলটা ইউজ হয়। কিন্তু ওভারঅল অ্যাকচুয়ালি কনফিগারেশন ম্যানেজমেন্ট। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আমরা শুধু ফাইলগুলো বানালে হবে না, স্টোরেজ করতে হবে ঠিক জায়গায়। পেপার হলে পেপারটা কিভাবে থাকবে, হার্ড কপি যদি হয় সেটাও এনশিওর করতে হবে, যাতে সবাই জানে কোথায় কি আছে, এবং সেটা যাতে ফাইলিং স্ট্রাকচার ঠিক থাকে। এটা আমার মনে হয় প্রাইভেট সেক্টরের চেয়ে সরকারি জায়গায় খুবই স্মার্ট তারা আর কি। যে কোনো ফাইল 20 বছর 25 বছর আগে বা 10 বছর আগে দেখবেন যে, হ্যাঁ, সামহাউ মানে খুবই সুন্দরভাবে ক্যাটাগরি করে রাখা আছে, তো বের করতে পারে। এটা আপনার ইন্ডিভিজুয়ালি পার্সোনাল দেখবে যে আমি তো মাঝে মাঝে ফাইল খুঁজে পাই না, কয়েক মাস আগের ফাইল। আর আমরা যদি এখন যেহেতু মানে সবকিছু টেকনোলজিতে ইউজ করতেছি আমরা,
ফলে বেটার হচ্ছে কোনো ক্লাউড বেস সলিউশন ইউজ করা। এবং যদি আপনার টিমটা জিওগ্রাফি ডিস্ট্রিবিউটেড হয় বা ভার্চুয়াল টিম থাকে, তাহলে অবশ্যই ইউ শুড গো ফর ক্লাউড বেস সলিউশন। এবং অফ দ্য শেয়ার যে জিনিসগুলো আছে, যেমন প্রজেক্ট 365 কিংবা যে আমি অফিস 365 ইউজ করতেছি, আমরা অনেক ইউজ করি, সেখানে কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু অলরেডি আছে। বিল্ট ইন ভার্সন কন্ট্রোল আছে প্রতিটা ফাইলের। ডকুমেন্ট চেক আউট চেক ইন, এটাকে আমরা বুঝি চেক আউট চেক ইন। কারো জানা আছে ডকুমেন্ট চেক আউট চেক ইন? আমি জানি না স্যার। হ্যাঁ, একই ফাইলের উপরে যখন দুইজন কাজ করে একই ফাইলের উপরে, তখন যখন একজন ফাইলটা ওপেন করে, হ্যাঁ, তখন কিন্তু সেও চেক ইন করে আছে ওখানে। ফলে যতক্ষণ সে ওখান থেকে চেক আউট না করে যাবে, অন্য কিন্তু সেই ফাইলে যদি এডিট করে সেটা কিন্তু সে সেভ করতে পারবে না। দেখাবে যে এটা কিন্তু অলরেডি চেক ইন হয়ে আছে আরেকজনের কাছে। তো যতক্ষণ সে লগ আউট না করবে, ডকুমেন্টটা ছেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত সে ওখানে কাজ করতে পারবে না। হ্যাঁ, এই যে আমার এই পাওয়ার পয়েন্টটা তো যদি আমি আরেকজনকে পারমিশন দিতাম, তাহলে কিন্তু আমাকে বলতো যে এটা কিন্তু কে খুলছে দেখাবে। আপনি হয়তো খোলেন নাই, কিন্তু আমি খুলছি, দেখাবে যে আমি চেক ইন হয়ে আছি। আমি যখন চেক আউট করবো, তখন আসলে আমার সমস্ত সেট গুলোকে কমিট করবে, একটু টেকনিক্যাল ওয়ার্ড। তখন আপনি সেই কমিটেড অবস্থায় আপনি যখন খুলবে তখন পাবেন। একই সময় দুটো এডিট করতে দিবে না, সে রিড অনলি পাবে, আমি পাবো এডিট মোডে। আবার আমি যদি বন্ধ করে দেই, আপনি যদি চেক ইন করেন, তাহলে আপনি পাবেন এডিট মোডে, আমি পাবো রিড অনলি মোডে। এইভাবে আসলে কন্ট্রোল করার চেষ্টা করে যাতে এটা অ্যানোমালি ক্রিয়েট না হয়। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস তো একসাথে হাজার লোক ঢুকে কাজ করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, তাতে কি অবস্থা হবে? যদিও অ্যাটমকে মানতে হয়, মেনে নিয়েই কাজ করে স্যার। আরো স্মার্টলি করে স্যার। হ্যাঁ ভাই, তখন আসলে স্মোনাল আপনার একটা পজিশন শেয়ার করবে, মানে ওইভাবে স্মার্টলি সে মেইনটেইন করে আসলে। কারণ আপনি তো সবসময় এডিট করছেন না, আপনি জাস্ট সেভ চাপ দিচ্ছেন, তখনই প্রবলেমটা হচ্ছে। তার মধ্যে কিন্তু সে দেখে দিচ্ছে আপনার এখানে, সার্ভারে আপ করতেছে না। আচ্ছা, আমরা সিকিউরিটি মেইনটেইন করতে পারি যদি অফ দ্য শেলফ প্রোডাক্টগুলো ইউজ করি। কাকে কোন ফাইলটা রিড করতে দিবেন, এডিট করতে দিবেন, ডিলিট করতে দিবেন, সব পারমিশনগুলো আমরা সেট করতে পারি। এবং যখনই কোনো ফাইল আপডেট কেউ করে, আমরা এরকমও করতে পারি, কি হয় যে ইমেল নোটিফিকেশন চলে আসবে যে উনি কিন্তু ফাইলটা আপডেট করছেন বা চেঞ্জ করছেন। তাহলে আপনি আসলে সেন্ট্রালি বুঝতে পারতেছেন যে কার দ্বারা কোন ফাইলটা চেঞ্জ হচ্ছে এবং কখন চেঞ্জ হচ্ছে। আর আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে এই যে যতগুলো ডকুমেন্টের কথা আমরা বললাম, সেটা যাতে ঠিকমতো আর্কাইভ করা হয়, যাতে ইজিলি আমরা রিট্রিভ করতে পারি ট্যাক্সোনমি ইউজ করে বা ক্যাটাগরি ইউজ করে, এবং সবগুলোর ডিস্ট্রিবিউশন, ভার্সন কন্ট্রোল, সিকিউরিটি সব যাতে প্রিজার্ভ থাকে, সেটাকে বলা হচ্ছে আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট। এবং আরেকটু টেকনিক্যাল টার্ম ইউজ করছে এখানে, আর্কাইভিং ম্যানেজমেন্ট, বা আমরা যারা ইউজ করে থাকি অনেকেই প্রাইভেট সেক্টরে আছে, গভর্নমেন্ট সেক্টরে আছে, যেটা হচ্ছে ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, তো সেটা কিন্তু একটা নাম হচ্ছে আর্কাইভিং ম্যানেজমেন্ট সিস্টেম, সবকিছুকে আর্কাইভ করে রাখা। এবং সেখানে আসলে আপনি ইয়াও রাখতে পারেন, ফিজিক্যাল ফাইল স্ক্যান করে আর্কাইভ করে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিং আর্টিফ্যাক্টের টপিকটা। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করি।